আজকের গল্প সালমা চৌধুরী রচিত আমৃত্যু ভালোবাসি তোকে। আবির মেঘের কাছে এসে শান্ত স্বরেই বলল, তানভীরের আজকে কাজ আছে, কালকে পরীক্ষা দিয়ে তোর তার ছিঁড়া বান্ধবীটাকে নিয়ে রিক্সা করে এখানে চলে আসিস। এখন চল। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে শুধালো, কোথায়? আবির তাকাতেই মেঘ মাথা নিচু করে ফেলল। বুঝতে পারলো কথায় কথায় প্রশ্ন করাতে আবির ভাই রেগে গেছেন। মেঘ লক্ষ্মী মেয়ের মতো বাইকের পেছনে বসে আছে। ঘন্টাখানেক মেঘকে নিয়ে বাইকে ঘুরেছে। ফুচকা, আইসক্রিম থেকে শুরু করে যে যে স্ট্রিট ফুড পেয়েছে মেঘের পছন্দ মতো সবই কিনে খাইয়েছে আবির। বিকেলের পর থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। পর্যায়ক্রমে মেঘের গর্জন শুরু হয়ে গেছে। মেঘ তখন আচার খেতে ব্যস্ত। আবির মেঘের দিকে চেয়ে উদ্বিগ্ন কণ্ঠেই শুধালো, বৃষ্টি শুরু হয়ে যাবে তো, বাসায় যাবি না? মেঘ আচার খেতে খেতে আবির ভাইয়ের অভিমুখে চেয়ে আহ্লাদে কণ্ঠেই বলে উঠল, বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছে করছে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে, অপলক সেই দৃষ্টি। মেঘ মনে মনে বলছে, এই গোধূলি আলোতে আপনার হাতে হাত রেখে বৃষ্টিতে ভিজতে চাই। বৃষ্টির প্রতিটা ফোঁটাকে চিৎকার করে বলতে চাই, এই মানুষটাকে আমি বড্ড বেশি ভালোবাসি। আমার কল্পনার জগতে আবির ভাই শুধুই আমার। আবির কপাল কুঁচকে তাকিয়ে থেকেই রক্ত কণ্ঠে বলল, বৃষ্টিতে ভিজে নিজের কি হাল করেছিলি মনে নেই? মেঘ এক গাল হেসে উত্তর দিল, এবার আর এমন হবে না, কারণ আপনি। আবির গম্ভীর কণ্ঠেই প্রশ্ন করল, আমি কি? মেঘ মাথা নিচু করে মুচকি হেসেই বলল, কিছু না। ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আবির আশপাশটা দেখছে। মেঘ হাত থেকে ঘড়ি খুলে ব্যাগে রেখে আবির ভাইকে ব্যাগটা দিয়েই বলল, আবির ভাই, ব্যাগটাকে রেইনকোট দিয়ে ঢেকে রাখবেন প্লিজ। মেঘের কথায় আবির নির্বোধের ন্যায় মেঘের দিকে চেয়ে ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, রেইনকোট পরা দরকার তোর, আর তুই তোর ব্যাগকে রেইনকোট পরাতে বলছিস? মেঘ হাসি মুখেই বলল, বই খাতা ভিজলে তো পড়তে পারবো না, আমি ভিজলে তো সমস্যা। এতটুকু বলতেই আবিরের চোখে চোখ পড়ল মেঘের। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। মেঘ আস্তে করে বলল, নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, ভিজতেছিস ভেজ, জ্বর যদি হয় তাহলে তোর খবর আছে বলে দিলাম। সমস্যা আছে কি নেই সেটা তখন বোঝাবো। মেঘ বিড়বিড় করে বলল, আগে আপনার সাথে বৃষ্টি উপভোগ করে নিই, তারপর প্রয়োজনে জ্বর সর্দি উপভোগ করে নেব। বৃষ্টি বাড়তে শুরু করেছে। মানুষ ছোটাছুটি করছে। আবির আর মেঘ দাঁড়িয়ে মানুষের ছোটাছুটি দেখছে। এক সময় বাড়ি বর্ষণ শুরু হয়েছে। দুজনের সর্বাঙ্গ ভিজে একাকার অবস্থা, কিন্তু কেউ যেন এক চুলও নড়ছে না। মেঘ আকাশের পানে মুখ করে চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে, আর আবির সেই মায়াবী মুখের অভিমুখে নেশাক্ত চোখেই চেয়ে আছে ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক। মেঘ আকাশের পানে চেয়ে মনে মনে কত কিছু চেয়ে ফেলেছে তা আবিরের অজানা। মেঘের খুব করে ইচ্ছা করছে আবির ভাইয়ের হাতে হাত রেখে বৃষ্টিতে হাঁটার, কিন্তু আবির ভাইয়ের হাত ধরার সাহস তো ছোট্ট অষ্টাদশীর এখনো হয়নি। তারপর ভাবল, পাশাপাশি হাঁটতে পারলেই মনে শান্তি লাগবে। মেঘ কিছু সময় পর স্বাভাবিক হয়েছে। তৎক্ষণাৎ আবির দৃষ্টি সরিয়ে কিছুটা নড়ে চড়ে উঠল। মেঘ আবিরের দিকে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, চলুন না হাঁটি। মেঘের কথা শুনে আবির সহসা 2 কদম এগিয়েছে। মেঘ তখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আবির নিজের বাম হাত বাড়িয়ে বলল, হাতটা ধর, না হয় কখনো আবার বৃষ্টিতে পা পিছলে পড়ে যাবি। কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত খপ করে ধরতে 1 সেকেন্ড দেরি করেনি মেঘ। এমন ভাবে হাত আঁকড়ে ধরা দেখে আবির সামনের দিকে চেয়ে মুচকি হাসল।
অষ্টাদশী তো জানে না এই আবিরের মনে অষ্টাদশীর চেয়েও 1000 গুণ বেশি প্রেমানুভূতি সর্বক্ষণ বিচরণ করে। 24 ঘন্টা আবিরের মাথায় শুধু মেঘই ঘুরপাক খায়। অষ্টাদশী কি ভাবে, কি চায়, সবই আবির বুঝতে পারে। তবে কিছু প্রকাশ করে, কিছু অপ্রকাশিত রাখে। রাজপুত্র আর রাজকন্যা হাতে হাত রেখে পাশাপাশি হাঁটছে। আবিরের দৃষ্টি সামনে থাকলেও মেঘের সম্পূর্ণ দৃষ্টি আবিরে নিবদ্ধ। ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন সরছেই না, বরং ক্রমে ক্রমে বেড়েই চলেছে। মেঘের বুকের ভেতরে থাকা সুপ্ত ভালোবাসাগুলো কোনো বাধা মানতে চাইছে না। এই বৃষ্টিসিক্ত গোধূলিতে প্রকৃতিকে সাক্ষী রেখে বলতে ইচ্ছে করছে, এই মানুষটাকে আমার চাই, সম্পূর্ণ করে আমার হয়ে পেতে চাই। মেঘ হাবিজাবি ভাবতে ভাবতেই অকস্মাৎ রাস্তার পাশে থাকা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে উপর হয়ে পড়তে গেলে আবিরের বাম হাতে থাকা হাতটা আবির শক্ত হাতে চেপে ধরে। সহসা ডান হাতে মেঘের পেট বরাবর আঁকড়ে ধরল। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হয়েছিল পৃথিবীটা বুঝি থমকে গেছে। আচমকা হোঁচট খাওয়ায় মেঘের স্বাভাবিক হতে কিছুটা সময় লেগেছে। নিজের উদরে আবির ভাইয়ের শক্তপোক্ত হাতের ছোঁয়া বুঝতে পেরে মেঘ বিস্ময় চোখে উদরে রাখা হাতের দিকে চাইল। বৃষ্টিতে ভিজে পরনের সুতি জামাটা আগে থেকেই গায়ের সাথে মিশেছিল। আবির ভাই জামার উপর দিয়ে ছোঁয়ার পরও মেঘের মনে হচ্ছে উন্মুক্ত উদরে হাত রেখেছে আবির ভাই। মেঘের সর্বাঙ্গ শিহরিত হলো। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বাহিরে বেরিয়ে আসতে চাইছে। মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। হোঁচটের ফলে পায়ের বৃদ্ধাঙ্গুলের কোণা উঠে রক্ত বের হচ্ছে। স্নায়ুতন্ত্রে ক্রমাগত সিগন্যাল দেওয়ার ফলে মেঘ বুঝতে পেরে উফ করে উঠল। নিজেকে কন্ট্রোল করে মেঘ দাঁড়িয়ে পায়ের দিকে চাওয়ার আগেই ব্যথা বুঝতে পেরে ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। আবির সঙ্গে সঙ্গে বসে পড়ল আঙ্গুলটা দেখতে। রক্ত যা বের হচ্ছে সবই বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাচ্ছে। পকেট থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে আপাতত আঙ্গুলে পেঁচিয়ে দিল। আবিরের ছোঁয়াতে পায়ের ব্যথা সারল কিনা কে জানে। মেঘের মনের ব্যথা যেন 1 সেকেন্ডেই সেরে গেছে। মেঘ বাকরুদ্ধ হয়েই চেয়ে আছে, তার চোখ দিয়ে শুধুই পানি ঝরছে। আবির দাঁড়িয়ে দুহাতের উল্টো পিঠ দিয়ে মেঘ গাল বেয়ে পড়া চোখের পানি তার সাথে বৃষ্টির পানি মুছে দেওয়ার চেষ্টা করল। তারপর আবির তপ্ত স্বরে বলল, এত সামান্য ব্যথায় এভাবে কাঁদলে হবে? তৎক্ষণাৎ মেঘের ফুপানো বন্ধ হয়ে গেছে। মেঘ কিছু বলার আগেই আবির আচমকা মেঘকে কোলে তুলে নিল। মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে সামলাতে সহসা এক হাতে আবিরের শার্টের বোতাম সহ কিছুটা অংশ চেপে ধরে চোখ বন্ধ করে ফেলেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, বৃষ্টিতে ভেজা পিচ ঢালা রাস্তায় মেঘকে কোলে নিয়ে আবির হাঁটছে। কিছুটা সময় পর মেঘ চোখ খুলে বৃহৎ চোখে আবিরের শ্যাম বর্ণের চেহারার দিকেই চেয়ে আছে। আবিরের চুলে, নাকে, মুখে গালে পড়া বৃষ্টির ফোঁটা কিছুটা মেঘের মুখেও ছিটকে পড়ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, নামিয়ে দিন, আমি যেতে পারবো। আবির ভাইয়ের এভাবে কোলে তুলে নেওয়াতে মেঘের সর্বাঙ্গে কারেন্টের শক খেয়েছে। এই মানুষটা কাছাকাছি আসলেই যেখানে মেঘের হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে যায়, সেখানে এভাবে কোলে তোলাতে তার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই মন না চাইতেও আবিরকে বলল নামিয়ে দিতে। আবির নিরেট কণ্ঠেই বলল, চুপ করে থাক। মেঘ নিশ্চুপ হয়ে আবির ভাইকে দেখছে। ধমকে মন খারাপ হওয়ার বদলে তার ঠোঁটে মিষ্টি হাসি লেগে আছে। কিছু দূর যাওয়ার পর একটা চায়ের দোকানের কাছে গিয়ে পিচ্চি একটা ছেলেকে ডেকে চেয়ার দিতে বলল। খোলা আকাশের নিচে ছেলেটা চেয়ার দিল। আবির মেঘকে বসাতেই মেঘ বলে উঠল, আপনি তখন না ধরলে পড়ে নিশ্চিত আমার মাথা ফাটত। আবির শক্ত কণ্ঠেই জবাব দিল, এত সহজে তোর কিছু হতে দিব না। পরিস্থিতি যতই বেসামাল হোক, আমি ঠিকই তোকে সামলে রাখব। এই কথা শুনে মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানেই চেয়ে আছে। কথার গভীরতা কতটা সেটা বুঝতে না পারলেও কথাটা তার খুব মনে ধরেছে। বৃষ্টি কিছুটা কমে এসেছে। আবির শান্ত কণ্ঠেই বলল, চা খাবি?
মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। বেশি করে আদা কুচি দিয়ে 2 কাপ লিকার চা নিয়ে আসছে। 1 কাপ মেঘকে দিয়ে আবির কিছুটা দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। মেঘও চা খাওয়াতে মনোযোগ দিল। বৃষ্টিতে বসে এভাবে চা খাওয়াটা জীবনে প্রথমবার। বৃষ্টির ছোট ছোট ফোঁটা চায়ে পড়ছে, আর মেঘ আপন মনেই চা খাচ্ছে। হঠাৎ মেঘের অভিমুখে আবির কেমন করে চাইল। আবির মিহি কণ্ঠেই ডাকল, মেঘ। আচমকা আবির ভাইয়ের সুমধুর কণ্ঠে নিজের নাম শুনে মেঘ বরফের ন্যায় জমে গেল। আবিরের তপ্ত দৃষ্টি মেঘের হৃৎপিণ্ডে ক্রমাগত ছুরি চালাচ্ছে। এই বুঝি ছোট্ট অষ্টাদশীর প্রাণটা দেহ ছেড়ে বেরিয়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা কণ্ঠেই জবাব দিল, জি। আবির তখনও শীতল চাহনিতে মেঘের মুখের দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর প্রগাঢ় কণ্ঠেই শুধালো, যদি কখনো এমন হয় তোর জীবনের সবচেয়ে প্রিয় 2টা জিনিস থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তখন তুই কি করবি? আবির ভাইয়ের বলা এত কঠিন কথার মানে মেঘ বুঝতে পারছে না। কপাল গুজিয়ে আবির ভাইয়ের দিকে চেয়ে কথাটা বোঝার চেষ্টা করল। আবির কণ্ঠ খাদে নামিয়ে পুনরায় প্রশ্ন করল, পারবি তো একটাকে বেছে নিতে? মেঘ নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে। মেঘের মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আবির ভাই তাকে এমন করে কেন জিজ্ঞাসা করল? উনি কোথাও গেলে তো আমার পছন্দের সব জিনিস না চাইতেও নিয়ে নেন, বেছে নিতে দেন না। তাহলে কি এমন জিনিস যা একটাই বেছে নিতে হবে? মেঘের নিরুত্তর পরিস্থিতি দেখে আবির মনে মনেই বলল, যেদিন তুই 2টো প্রিয় জিনিস থেকে একটা বেছে নিতে পারবি, মন শক্ত করে বলতে পারবি এটাই আমার লাগবে, সেদিন তোকে এই প্রশ্নটা দ্বিতীয়বার করব। আবির গলা খাকারে দিয়েই বলল, এসব বাদ দে, আর 1 কাপ চা দিতে বলছি, তুই চা খা, আমি বাইকটা নিয়ে আসি। আবির আশপাশ দেখে চায়ের টাকা দিয়ে আর 1 কাপ চা দিতে বলে বাইক আনতে চলে গেছে। ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে মেঘকে বাসার সামনে নামিয়ে দিল। বরাবরের মতো মেঘ আজও প্রশ্ন করল, বাসায় আসবেন না? আবির মৃদু হেসেই উত্তর দিল, একটু পর আসবো, তুই সাবধানে রুমে যাস, আঙ্গুলে চাপ যেন না পড়ে। মেঘ ধীর পায়ে হেঁটে বাড়িতে ঢুকে গেল। আবির চলে গেল অজানা গন্তব্যে। আজ মেঘ ইচ্ছে করেই একটু সাজুগুজু করছে। চোখে গাঢ় করে কাজল দিল, হালকা গোলাপি রঙের রঞ্জক লাগিয়েছে ঠোঁটে। আবির ভাইয়ের পছন্দের রং অনুসরণ করে একটা সাদা রঙের ড্রেস পরেছে, সাথে সুন্দর হিজাবও পরে নিয়েছে। হুটহাট আবির ভাই কোচিংয়ের সামনে চলে আসে, দ্বিধায় সে সাদামাটাই ঘুরে। তবে আজ আবির ভাইয়ের সাথে ঘুরবে এটা সে আগে থেকেই জানে, তাই সেজেছে। পরীক্ষা শুরু হওয়ার আগে বন্যাকে বলেছে তানভীর ভাইয়ার ট্রিটের কথা, তবে বন্যা কোনোভাবেই রাজি হচ্ছিল না। মেঘ জোর করেই রাজি করিয়েছে। যথারীতি পরীক্ষা শেষ করে 2 বান্ধবী রিক্সা করে নির্দিষ্ট জায়গাতে চলে এসেছে। আবির আর তানভীর আগে থেকেই দাঁড়িয়েছিল। মেঘ দূর থেকে আবিরকে দেখেই একগাল হাসল। কাজল কালো সেই ডাগর ডাগর আঁখি আর অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরের মন উতলা হয়ে উঠেছে। অন্তঃস্থলে শিহরণ জাগছে, বক্ষস্পন্দন জোরালো হচ্ছে। আবির ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল, কিন্তু তার দৃষ্টি যেন সরছেই না। আবিরের অশান্ত মনকে শান্ত করার সকল ক্ষমতা বিলীন হয়ে গেছে। আবির মনে মনে বিড়বিড় করে বলছে, আমায় ধ্বংস করতে কেন উঠে পড়ে লেগেছিস? মেঘরা নামতেই তানভীর রিক্সা ভাড়া দিয়ে দিল। শান্ত কণ্ঠে শুধালো, আসতে সমস্যা হয়নি তো কোনো? দুজনেই মাথা নেড়ে না করল। তানভীর বন্যার দিকে চেয়ে ছোট করেই বলল, কংগ্রাচুলেশনস। বন্যা হেসে উত্তর দিল, থ্যাংক ইউ। তানভীর আবিরকে ডাকল, ভাইয়া চলো। তানভীরের ডাকে আবির স্বাভাবিক হলো, দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চল। কাছেই একটা রেস্টুরেন্টে গেছে খেতে। খাওয়ার ফাঁকে ফাঁকে আবির শুধুই মেঘকে দেখছে। মেঘ তাকালেই দৃষ্টি সরিয়ে নিচ্ছে। এই চোখে জাদু আছে, যা এই শ্যামবর্ণের টুটাম দেহি পুরুষটাকে মুহূর্তেই দুর্বল করে দিয়েছে। না পারছে দীর্ঘ সময় ওই চোখে চেয়ে থাকতে, আর না পারছে নিজেকে সংযত রাখতে।
অন্যদিকে বন্যা আর তানভীরেরও কয়েকবার চোখাচোখি হয়েছে, তবে চোখে চোখ পড়তেই দুজনেই সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিচ্ছে। বন্যা সবুজ রঙের একটা ড্রেস পরেছে, রাতে হিজাব পরা, অত সাজগোজ নেই, দেখতে খুবই সাদামাটা। গায়ের রং ফর্সা হলেও এটা মেঘের তুলনায় কিছুটা চাপা। ঠোঁটে হালকা লিপস্টিক আছে, উচ্চতায় মেঘের তুলনায় 1 ইঞ্চি কম হবে। হাসিটা মাত্রাতিরিক্ত সুন্দর, তবে সচরাচর মেয়েটা হাসে না, বেশিরভাগ সময় সিরিয়াস মোডেই থাকে। খাওয়া শেষ করেই বেরিয়েছে সবাই। মেঘ আর বন্যা দুজনেই তানভীরকে ধন্যবাদ জানালো ট্রিটের জন্য। আবির একবার তানভীরের দিকে চেয়ে চোখ দিয়ে কিছু ইশারা করলো। তারপর আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, আমি মেঘকে নিয়ে বাসায় যাচ্ছি, তুই বন্যাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর যেখানে ইচ্ছে যাবি। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, ঠিক আছে ভাইয়া। মেঘ বন্যাকে টাটা দিয়ে বাইকে বসলো। আবির দেরি না করে মেঘকে নিয়ে জায়গা ত্যাগ করলো। আবিররা যাওয়ার পরই তানভীর বাইকে বসে বন্যার দিকে চেয়ে বলল, উঠো। বন্যা ঠান্ডা স্বরেই জানালো, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তানভীর একটু রাগী ভাব নিয়ে বলল, শুনোনি ভাইয়া কি বলছে, তোমায় বাসায় দেওয়ার পর আমার দায়িত্ব শেষ হবে, ওঠো। বন্যা আর কথা বাড়ালো না, হেলমেট পরে মাঝখানে জায়গা রেখে বাইকে বসলো। পেছন দিকে ধরে রেখেছে। তানভীর জীবনে প্রথম মেয়েকে নিয়ে বাইক চালাচ্ছে, তাই কিছুটা ভয়ে আছে, এজন্য এত জোরে বাইক চালাচ্ছে না। কিছুটা যাওয়ার পর রাস্তার পাশেই বাইক রেখে বলল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বন্যা সাইডে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর বেরিয়ে তানভীর একটা শপিং ব্যাগ বন্যার দিকে এগিয়ে দিল। বন্যা জিজ্ঞাসু চোখে চেয়েই বলল, কি এতে? তানভীর শান্ত কণ্ঠেই বলল, তোমার রেজাল্টের গিফট। বন্যা কোনোভাবেই নিতে রাজি হচ্ছে না। বাধ্য হয়ে তানভীর ধমক দিল, বলছি নিতে নাও। বন্যা ভয় কিছুটা কেঁপে উঠল। কাপা কাপা হাতে ব্যাগটা নিয়ে ছোট করে বলল, থ্যাঙ্কস। তানভীর মৃদু হেসে আবারও বাইকে বসল। পিচ ঢালা রাস্তায় বাইক চলছে। বন্যা নীরব শান্ত মেয়ের মতো চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে তানভীর বলল, গতকাল ভাইয়া আর বনু মিলে আমায় এই বাইকটা গিফট করেছে, কেমন হয়েছে বলো তো? বন্যা হাসি মুখেই উত্তর দিল, অনেক সুন্দর হয়েছে। তানভীর পুনরায় বলল, তার জন্যই আজকে ট্রিট দিলাম। বন্যা এবার মৃদু স্বরে শুধালো, আমায় ট্রিট দেওয়ার কি প্রয়োজন ছিল? আমি তো। এতটুকু বলতেই তানভীর বলল, তোমাকে দেওয়ার প্রয়োজন ছিল। ওই দিন তোমাদের বাসায় খেয়ে আসলাম, তাছাড়া তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, আর আমাকে যেভাবে ভাইয়া ভাইয়া করে ডাকো, আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে আমি কার ভাই। কথাগুলো শুনে বন্যা কিছুটা লজ্জা পেল, তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করল। এর মধ্যে বন্যাদের বাসার গলি পর্যন্ত চলে এসেছে। বন্যা তাড়াহুড়ো করেই বলল, ভাইয়া এখানে নামিয়ে দিন প্লিজ। তানভীর বাইক থামিয়ে বলল, আবার? বন্যা হেলমেট খুলতে খুলতে তপ্তস্বরে বলল, সরি তানভীর ভাই, এখান থেকে হেঁটেই যেতে পারবো, কেউ দেখলে সমস্যা হবে। সমস্যা বুঝতে পেরে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, সাবধানে যেও, আর পড়াশোনা ঠিক মতো করো, আল্লাহ হাফিজ। বন্যাও আল্লাহ হাফিজ বলে শপিং ব্যাগ নিয়ে গলি দিয়ে হাঁটছে। তানভীর কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে চেয়ে রইল সেদিকে, তারপর আবারও বাইক স্টার্ট দিয়ে চলে গেল। আবির বাসার দিকে না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে দেখে মেঘ চিন্তিত স্বরেই বলল, বাসায় যাবেন না? আবির কঠিন স্বরে জবাব দিল, বাসায় যাওয়ার এত তাড়া কিসের তোর? মেঘ আর কিছু বলল না। আবির ভাইয়ের কাছাকাছি সেও তো থাকতে চায়, কিন্তু তানভীরের সামনে আবির বলেছে বাসায় চলে যাবে, এই জন্যই মেঘ জিজ্ঞাসা করছিল। আবির মেঘকে নিয়ে একটা পার্কে এসেছে। পার্কে মানুষের ভিড় দেখে আবির কিছুটা ভীত হলো। মেঘের দিকে চেয়ে বলল, ঢুকবি নাকি অন্য কোথাও যাব? মেঘ একগাল হেসে উত্তর দিল, এসেছি যখন তাহলে ঢুকি, ভালো না লাগলে চলে যাব নে। আবির মেঘের হাত ধরেই হাঁটছে।
মেঘ আশেপাশে তাকাচ্ছে আর বারবার আবির ভাইয়ের শক্ত করে ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে। এমনভাবে হাত ধরে রেখেছে যেন ছেড়ে দিলেই তার প্রেয়সী হারিয়ে যাবে বহু দূরে। মেঘ সেই হাত ধরা দেখে গতকালের ন্যায় বারবার লজ্জায় আড়ষ্ট হচ্ছে। মেঘ চারপাশে তাকিয়ে দেখছে কত কত মানুষ, কেউ কেউ পরিবার নিয়ে এসেছে, ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে, বন্ধুরা মিলে ছবি তুলছে, আড্ডা দিচ্ছে। বেশ কয়েকটা কাপলও দেখেছে হাতে হাত রেখে হাঁটছে। সেসব দেখে মেঘেরও নিজেকে আবির ভাইয়ের প্রেমিকা মনে হচ্ছে। এটা ভাবতেই লজ্জায় দুই গাল লাল হয়ে গেছে। ঠোঁটের মুচকি হাসি যেন সরছেই না। একটা ফাঁকা বেঞ্চ দেখে আবির মেঘকে ইশারা করে বসার জন্য। আবির কিছুটা দূর থেকে একটা আইসক্রিম নিয়ে আসছে। মেঘকে আইসক্রিম দিয়ে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে আবির। মেঘ আপন মনেই আইসক্রিম খাচ্ছে, একবার আবির ভাইকে দেখছে, আবার আশেপাশটাও দেখছে। আবির আচমকাই ডেকে উঠল, তাকায় দিকে। হঠাৎ ডাকায় মেঘ কিছুটা কেঁপে উঠেছে। তারপর স্বাভাবিকভাবে ঘাড় ঘুরিয়ে আবির ভাইয়ের দিকেই তাকালো। আবির ভ্রু কুঁচকে চিন্তিত স্বরে বলল, এভাবে সেজেছিস কেন? মেঘ মুখ ভোঁতা করে আবিরের দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পর বলল, কই সাজছি, শুধু কাজল আর। এইটুকু বলতেই আবির বলে উঠল, শুধু কাজলটাও আর দিবি না? আবির মনে মনে বলল, তোর এই চোখের মায়ায় আমি ছাড়া আর কাউকে পড়তে দিব না। মেঘ আহ্লাদি কণ্ঠেই শুধালো, কাজল দিলে আমায় কি অনেক সুন্দর লাগে? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েই বলল, ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে, ওই গাছের ডালে বসে থাকা পেতনিটার মতো লাগে। এজন্যই বলছি, কাজল পরে রাস্তাঘাটের মানুষকে ভয় দেখাস না। মেঘ নিচের ওষ্ঠ উল্টে আবিরের দিকেই চেয়ে আছে। চোখ পানিতে টইটুম্বর হয়ে গেছে। পল্লব ঝাপটালেই গাল বেয়ে পড়বে। আবির কপাল কুঁচকে চেয়ে আছে। বিরক্তি নিয়ে বলল, তোর সমস্যা কি মেঘ? কিছু বলার আগেই কান্না করে দিস কেন? 1 মিনিট কাঁদলে 1 ঘন্টা মাথা ব্যথায় ভুগিস, এটা মাথায় থাকে না? মেঘ অবাক চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে প্রশ্ন করল, আপনি কিভাবে জানেন আমার মাথা ব্যথা হয়? আবির ঢোক গেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে পড়ল, এটা জানা কোনো কঠিন বিষয় না। দূরে ছিলাম মানে এই না যে সব ছেড়ে গিয়েছিলাম। চল বাসায় যাই। সময় চলে যাচ্ছে নিজস্ব গতিতে। মাঝখানে কেটে গেছে বেশ কিছুদিন। আবিরের ব্যস্ততম দিন কাটছে। এই সপ্তাহে নির্বাচন, তানভীরেরও ব্যস্ততা বেড়েছে 3 গুণ। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত, কখনো রাত 2-3টায় বাসায় ফিরে, কখনো বা ফিরেও না। নিজস্ব বাইক থাকাতে এখন তেমন একটা সমস্যা হচ্ছে না। বাইক কেনার পর বাসায় টুকিটাকি সমস্যা হলেও সবকিছু আবিরই সামলে নিয়েছে। আগামী মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, তার কিছুদিন পর মেডিকেল পরীক্ষা। কোচিংয়ের ক্লাস শেষ, এখন শুধু মডেল টেস্ট পরীক্ষা চলছে। 10টা থেকে 12টা পর্যন্ত কোচিংয়ের পরীক্ষা হয়। পরীক্ষার পড়া, জান্নাতাপুর পড়া, তার সাথে নিজস্ব পড়ার চাপ তো রয়েছেই। তবে সব কিছুর মাঝেও আবির ভাই যেন মেঘের সমস্ত পৃথিবী ঘিরে রয়েছে। সকাল আর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আবিরকে দেখা এখন মেঘের অভ্যাসে পরিণত হয়ে গেছে। শুক্রবারটা শুধু ব্যতিক্রম। তবে শুক্রবারে মেঘ নাস্তা খেতে যাওয়ার আগে চুপি চুপি আবির ভাইয়ের দরজা পর্যন্ত এসে আবির ভাইকে দেখে যায়। ধরা পড়ার ভয়ে রুমের ভেতরে ঢোকে না। আজ আবিরের অফিসে মিটিং আছে। রেডি হয়ে কোনো রকমে হালকা নাস্তা করেই বেরিয়ে পড়েছে। প্রথমে বাবার অফিসের কাজ শেষ করতে হবে। 12টায় মিটিং টাইম দিয়েছে। 11:50 নাগাদ আবির নিজের অফিসে পৌঁছয়। রাকিবের পার্সোনাল সমস্যার জন্য এখনো অফিসে আসতে পারেনি। আবির রাকিবকে কল দিয়ে জিজ্ঞাসা করল, কই তুই? আমি কি ওয়েট করব নাকি মিটিং শুরু করব? রাকিব জ্যামে আটকে আছে। ঢাকা শহরের জ্যাম মানে তো লাগছেই, শেষ আর হবে না। রাকিব ঠান্ডা স্বরেই বলল, তুই শুরু কর, আমি কাছাকাছি আছি, আসতেছি। আবির আর কথা বাড়ায়নি। জাস্ট 12টায় মিটিং শুরু করেছে। 2 মিনিটও হয়নি কথা শুরু হয়েছে। এর মধ্যে টেবিলে রাখা মোবাইল ফোনে ভাইব্রেশন হচ্ছে।
বিরক্তিতে কপাল কুঁচকে ফোনের দিকে তাকাতেই রীতিমতো আশ্চর্য হয়ে গেল। কাঙ্ক্ষিত নাম্বার থেকে অনাকাঙ্ক্ষিত সময় কল চলে আসছে। সহসা আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠেছে। সামনে বসে থাকা স্টাফরাও অবাক চোখে সেই হাসি দেখছে, কারণ এই মানুষটা অফিসে থাকাকালীন ভুল করেও হাসে না, প্রয়োজন ছাড়া কারোর সাথে কথাও বলে না। গোমড়ামুখ মানুষের হাসি এত সুন্দর হয়, তারা হয়তো সেটা ভেবেই চেয়ে আছে। আবির ফোন হাতে নিয়েছে। ফোনের স্ক্রিনে নাম ভেসে উঠেছে হৃদয়হরণী, তাতে একটা হাস্যোজ্জ্বল ছবি। নাম্বারটা আরও 1 বছর আগে থেকেই সেভ করা ছিল আবিরের ফোনে, কিন্তু এই প্রথমবার কল আসছে। আবির সবার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলে কলটা রিসিভ করে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা খুশিতে ধুকপুক করছে। আবির কিছু বলার আগেই ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসছে। 1 সেকেন্ডেই আবিরের হাসি গায়েব হয়ে গেছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ডাকল, আবির ভাই। এই ডাকে আবিরের হৃদয় ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে। কপাল কুঁচকে পুরো কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোর? কান্নার তোপে কথা বলতে পারছে না, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আবির পুনরায় ডাকল, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কোনো রকমে বলল, আমার হাত ধরে। এতটুকু বলতেই আবারও কান্না শুরু করেছে। আবিরের বুকের ভেতর তাণ্ডব চলছে। তীব্র যন্ত্রণা শুরু হয়েছে বুকে। সেই যন্ত্রণা বুক খুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হৃদয়ের তোলপাড় চোখে ভাসতে বেশি সময় লাগেনি। চোখের বর্ণ পরিবর্তন হতে শুরু করেছে। ক্ষণিকের ব্যবধানে রক্তবর্ণ ধারণ করেছে চোখ। রুমে 3টা এসি চলছে, তারপরও আবির ঘেমে একাকার হয়ে যাচ্ছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘ কাঁদতে কাঁদতে জায়গার নাম বলল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি আসছি এক্ষুনি, মিটিং অফ। কথাটা বলেই আবির ভীষণ তাড়াহুড়োতে মিটিং রুম থেকে বেরিয়ে গেছে। সবাই আশ্চর্য বনে গেছে। আবিরের চোখ টকটকে লাল হয়ে গেছে। পরনের ব্লেজারটা খুলে নিজের রুমের দরজা থেকে ভেতরে ছুঁড়ে ফেলে বের হয়ে যাচ্ছে। আবিরের পিয়ে ছুটে এসে ডাকছে, কোথায় যাচ্ছেন স্যার? আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আবির অগ্নি দৃষ্টিতে চেয়ে বলল, আমার যাওয়াটা এর থেকেও অনেক বেশি দরকার, আটকিও না আমায়। কথায় রাগের তীব্রতা স্পষ্ট। পিয়ে চিন্তিত স্বরেই বলল, স্যার, ওখানে একটু পরে গেলে হয় না? অথবা অন্য কেউ গেলে মিটিংটা আপনি করতে পারতেন। আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিয়ে উঠল, কার বুকে এত সাহস যে আমার কলিজায় হাত দিছে? ওই কুত্তার বাচ্চারে না মারলে আমার শান্তি হবে না। এর মধ্যে রাকিব অফিসে ঢুকছে। আবিরের চিৎকার শুনে ছুটে আসে। আবিরের এত ভয়ঙ্কর রূপ দেখে ভীত স্বরেই প্রশ্ন করে, মেঘের কিছু হয়েছে? আবির কোনো কথা না বলে রাগে কটমট করতে করতেই চলে যাচ্ছে। রাকিব পিছন থেকেই ডেকে বলল, আমি কি যাব তোর সঙ্গে? আবির শক্ত কণ্ঠেই বলল, লাগবে না। আবির এক প্রকার দৌড়ে বেরিয়ে গেছে অফিস থেকে। রাকিব এবার পিয়ের দিকে চেয়ে শুধালো, কি হয়েছে? ছেলেটা শান্ত স্বরে সব বর্ণনা করল। রাকিব স্বাভাবিক কণ্ঠে শুধালো, কোনো কথায় মেঘ নাম শুনেছ? ছেলেটা উপর নিচ মাথা নাড়ল। রাকিব দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ভাই, আজ প্রথমবার আবিরের পথ আটকাইছো, তাই তোমায় কিছু করেনি। ভবিষ্যতে আর কোনো দিন আবিরকে আটকানোর চেষ্টা করো না, তাহলে ওর সম্পূর্ণ রাগ তোমার উপর ঝাড়বে। আবিরের পৃথিবীর 99.99% জুড়ে শুধু মেঘ, বাকি 0.01% তার পরিবার, আমরা, অফিস, সব কিছু। যা বলছে তাই করো, মিটিং অফ রাখো। ছেলেটা ভীত কণ্ঠে প্রশ্ন করল, মেঘ কি স্যারের গার্লফ্রেন্ড? রাকিব মৃদু হেসেই উত্তর দিল, শুধু গার্লফ্রেন্ড হলে বোধহয় এত কিছু করতো না। আবির বেঁচে আছেই শুধু মেঘের জন্য, না হয় কবেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেত। ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে রাকিবের দিকে। রাকিব তা বুঝতে পেরে স্বাভাবিক কণ্ঠে বলল, সেসব বাদ দাও, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অন্তত পক্ষে মেঘের ব্যাপারে তো কোনো দিন নাক গলাবাই না, তাহলে দেখবা তুমি আসো কিন্তু তোমার নাক নেই। সো বি কেয়ারফুল।
যতটা কুল আর শান্ত আবিরকে দেখো, সে অতটাও শান্ত নয়। রাকিব চিন্তিত স্বরে বিড়বিড় করে নিজের কেবিনে যাচ্ছে। আল্লাহই জানে কোন বিপদে আছে। জ্যামের জন্য মেইন রোড দিয়ে যাওয়া অসম্ভব। অনেকটা রাস্তা ঘুরে আবির ঘটনাস্থলে এসে পৌঁছেছে। মেঘ একটা বেঞ্চে বসে কাঁদছিল। আশেপাশে 2-3টে লোক দাঁড়িয়ে আছে। আবিরকে বাইক থেকে নামতে দেখে মেঘ দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। একটা মেয়ের মনের বিরুদ্ধে কোনো কিছু ঘটলে সেটার বহিঃপ্রকাশ ঘটে আপন মানুষের সামনে। মেঘের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। আবিরকে দেখে যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে, তাই সব শক্তি ঢেলে কাঁদছে। আবির এক হাতে হিজাবের উপর দিয়ে মেঘের মাথা আঁকড়ে ধরে রেখেছে, অন্য হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আছে। নিজের সবটা রাগ হজম করে শান্ত স্বরে বলল, কিছু হবে না, আমি আছি তো, একটু শান্ত হ প্লিজ। কয়েক মুহূর্ত চলে এই বাধাহীন কান্না। কিছু সময় পর মেঘ বুঝতে পারে এইভাবে আবির ভাইকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে মেঘ নিজে থেকে সরে দাঁড়ায়। মেঘের কান্নাজড়িত মুখ আবিরের সত্তাকে নাড়িয়ে দিয়েছে। মেঘের চোখ মুখ ফুলে গেছে, সারা মুখে রক্তচাপ বেড়ে গেছে, যার ফলে গাল, নাক, থুতনি সব লাল হয়ে আছে। আবির দীর্ঘশ্বাস ছাড়ে, 2 হাতে মেঘের চোখ মুছে ভারী কণ্ঠে শুধালো, কোন ছেলেটা? মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো। আবিরের চোখও সেদিকে পড়েছে। একটা ছেলে কাছে দাঁড়িয়ে আছে, তাকে ঘিরে 4-5 জন লোক দাঁড়িয়ে আছে। আবির কোনো কথা না বলে ছেলের কাছে গিয়ে এলো পাথারি ঘুষি লাথি শুরু করেছে। আচমকা আক্রমণে ছেলেটা বেসামাল হয়ে গেছে। আশেপাশে থাকা 4-5 জন ভয় কিছুটা দূরে সরে গেছে। আবিরের রাগান্বিত চাহনি আর মুখ দেখে তারা যেন আটকাতেও সাহস পাচ্ছে না। মেঘ বিস্ময় চোখে আবির ভাইয়ের পানেই চেয়ে আছে। আবির ভাইয়ের এই রূপ জীবনে প্রথমবার দেখল। বাসায় কতবার শুনেছে আবির ভাই মারপিট করেছে, কিন্তু আজ তার নিজের চোখে দেখছে। থরথর করে কাঁপছে অষ্টাদশীর দেহ। ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু আবির 1 সেকেন্ডের জন্য থামছে না। ছেলেটা প্রথম কয়েকবার আটকানোর চেষ্টা করলেও এখন তার নিথর দেহ পড়ে আছে। এই সময় পুলিশের গাড়ি এসে থামে। 2 জন কনস্টেবল গাড়ি থেকে নেমে দ্রুত এসে আবিরকে আটকানোর চেষ্টা করছে। 4-5 জন লোকের মধ্যে একজন এসপি স্যারের কাছে গিয়ে বলে, স্যার, আমি আপনাকেই কল করেছিলাম, কিন্তু হুট করে এই ছেলে এসে এভাবে মারতে শুরু করেছে। এসপি স্যার দ্রুত আবিরের কাছে গিয়ে বলে, থামুন, আপনি এভাবে মারছেন কেন? আমাদেরকে বিষয়টা দেখতে দিন। 2 কনস্টেবলের সাথে আরও কয়েকজন লোক আবিরকে টেনে হিঁচড়ে ছেলেটার থেকে দূরে সরিয়ে নেয়। এসপি স্যার ছেলেটাকে একটু দেখে তারপর আবিরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে প্রশ্ন করে, তুমি ইকবালের ভাইপো না? আবির তখনও রাগে ফুঁসছে, দাঁতে দাঁত চেপে রাগ হজম করার চেষ্টা করছে, তার সাথে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। এসপির কথা শুনে ওনার দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠেই উত্তর দেয়, জি। এসপি এবার স্বাভাবিক কণ্ঠেই জিজ্ঞাসা করে, তুমি বিদেশে ছিলে না এত বছর? আবিরই তো নাম তোমার। আবির কপাল কুঁচকে পুনরায় উত্তর দেয়, জি। এসপি মৃদু হেসে বলে, আমি ইকবালের কলেজ ফ্রেন্ড। ছোটবেলায় তোমাদের বাসায় অনেকবার গিয়েছি, এখনও ইকবালের সাথে মাঝে মাঝেই কথা হয় আমার। তা তুমি এই ছেলেকে এভাবে মারছিলে কেন? আবির ঘাড় ঘুরিয়ে মেঘের দিকে তাকিয়েছে। মেঘ নিশ্চুপ, বাইকের পাশে দাঁড়িয়ে বৃহৎ চোখে চেয়ে আছে। শরীরের কম্পন এখনও তীব্র। মেঘের সাথে সাথে এসপিও ঘাড় ঘুরিয়ে দেখল মেঘকে। আশেপাশের লোক বলছে, স্যার, ওই মেয়েটার সাথেই অসভ্যতা করেছে ছেলেটা। এসপি আবিরের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, তোমার বোন? আবির মেঘের দিকে চেয়েই উত্তর দিল, চাচাতো বোন। এসপি একবার ছেলেটাকে দেখছে, আশেপাশে মানুষের কথা শুনছে, তারপর আবিরকে কিছুটা সাইডে সরিয়ে নিয়ে গিয়ে বলল, তোমরা আমার পরিচিত, আমি চাই না এই বয়সে তোমার নামে কোনো কেস হোক। সামনে তোমাদের ভবিষ্যৎ আছে। আর ওরা নেশাখোর, ওদের বড় বড় লোক আছে। আমরা ওই গ্যাংটা ধরার চেষ্টা করছি, তাদের ধরতে পারলে এরা কিছুই না। তাই বলি, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও, বিষয়টা আমি দেখছি। আবির কথাগুলো শুনল, 2 হাত এখনো মুষ্টিবদ্ধ করে কটমট করছে।
বুঝতে পারলো এখানে কিছু বলে লাভ নেই, তাই কথা না বলেই মেঘের কাছে চলে গেছে। এসপি আর 2 কনস্টেবল আহত ছেলেটাকে নিয়ে থানায় যাচ্ছে। আবিরের এলোমেলো চুল, ঘামে ভেজা শার্ট শরীরের সাথে চেপে আছে। চোখে মুখে ঘাম আর রাগ দুইটাই জ্বলজ্বল করছে। চোখ এখনো লাল রঙা হয়ে আছে। কয়েক সেকেন্ড মেঘের কাঁপাকাঁপি দেখে আবির চলে গেল। দোকান থেকে একটা পানির বোতল কিনে নিজের চোখে মুখে পানি দিল, সাথে মাথায় কিছুটা পানি ঢালে রাগ কমানোর চেষ্টা করছে। মেঘের কাছে গিয়ে তপ্তস্বরে বলল, নে পানি খা। মেঘ আবিরের দিকে চেয়ে কাঁপা কাঁপা হাতে বোতলটা নিল। আবিরের চুলের পানি মুখে পড়ছে, মুখ থেকে পানি শরীরে নিচে টুপটাপ করে পড়ছে। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আচমকা আবির একটু নিচু হয়ে মেঘের ওড়নার মাথা টেনে নিজের মুখ আর চুল মুছতে শুরু করেছে। আবিরের এমন কাণ্ডে মেঘ যেন আশ্চর্য বনে গেল। আবির চোখ মুখ মুছে পুনরায় মেঘের দিকে চেয়ে শান্ত কণ্ঠেই বলল, মনে কর তুই কিছু দেখিসনি, এখন একটু পানি খা। মেঘ ঢক ঢক করে কিছুটা পানি খেয়ে দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার আচরণে যতটা ভয় পেয়েছিল তার থেকেও 3 গুণ ভয় পেয়েছে আবির ভাইয়ের পেটানো দেখে। তখনই রাকিব কল করেছে। আবির কল রিসিভ করে ঠান্ডা কণ্ঠে বলল, বল। রাকিব চিন্তিত স্বরে শুধালো, ঝামেলা কি বেশি? আমি আর রাসেল কি আসবো? আবির ভারী কণ্ঠে বলল, না আসতে হবে না, আমি চলে আসবো রাকিব। তাহলে কি মিটিং ডাকবো? আবির মেঘের দিকে চেয়ে 2 সেকেন্ড ভেবে জানালো, হ্যাঁ আসতেছি আমি। রাকিব চিন্তিত স্বরে পুনরায় প্রশ্ন করল, মেঘ কোথায়? আবির জবাব দিল, আছে এখানেই। রাকিব মৃদু হেসেই প্রশ্ন করল, মেঘকে অফিস নিয়ে আসবি? হ্যাঁ, রাখছি বলেই কল কেটে দিয়েছে। আবির ফোন পকেটে রাখতে রাখতে স্বভাব সুলভ ভারী কণ্ঠে শুধালো, এখন বাসায় না গেলে কি খুব সমস্যা হবে? আমার একটা মিটিং আছে, মিটিং শেষ করে তোকে বাসায় দিয়ে আসলে চলবে? মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। তারপর অফিসের উদ্দেশ্যে চলে গেছে। অফিস গেটের সামনে আসতেই রাকিব আর রাসেল একটা তাজা ফুলের তোড়া নিয়ে হাজির হলো। মেঘের দিকে চেয়ে তোড়া এগিয়ে দিয়ে হাসি মুখে রাকিব বলল, ওয়েলকাম ম্যাডাম। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে বলল, আমি ম্যাডাম হলাম কিভাবে? আমি তো। এতটুকু বলতেই আবির ধমকে উঠল, যা দিচ্ছে নে, এত কথা বলতে হয় কেন? মেঘার কথা বাড়ালো না, চুপচাপ ফুলের তোড়া নিল। তারপর আবিরের পেছন পেছন আবিরের কেবিনে চলে গেল। আবির কেবিনের দরজা আটকে বলল, হিজাব খুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়। মেঘ কিছুক্ষণের মধ্যে হাত মুখ ধৌত করে হিজাব খুলে চুল ঠিক করে বেরিয়ে এসেছে। আবির টেবিলের পাশে দাঁড়িয়ে ল্যাপটপে কিছু একটা চেক করছিল। মেঘ রুমে আসতেই আবির নিজের চেয়ার দেখিয়ে বলল, বস এখানে। মেঘ বিড়বিড় করে বলল, এটা তো আপনার চেয়ার। আবির চোখ রাঙাতেই মেঘ মাথা নিচু করে চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির 2 মিনিট ল্যাপটপে কাজ করে ভারী কণ্ঠে বলল, আমি শাওয়ার নিতে যাচ্ছি, কেউ ডাকলে দরজা খোলার দরকার নেই, তুই নিজের মতো রেস্ট নে। আবির 5 মিনিটে শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছে, চোখে মুখে চিন্তার ছাপ। আচমকা আবিরকে এভাবে দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। উন্মুক্ত শরীর, শুধু কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা। মেদহীন পেটে 6 প্যাকের হালকা চিহ্ন দেখা যাচ্ছে। শরীর থেকে বিন্দু বিন্দু পানির কণাগুলো চিকচিক করছে। তা দেখে মেঘের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আবির এসে চেয়ারের 2 হাতল চেপে মেঘের ঘনিষ্ঠ হয়ে মেঘের দিকে তাকালো। মেঘ বিস্ময় চোখে চেয়ে আছে আবিরের চোখের দিকে। এই চোখের ক্রোধ এখনো কমেনি। এত কাছে আসাতে আবিরের নিঃশ্বাস ছুঁয়ে দিল মেঘের লালিত মুখমণ্ডল। মেঘের রক্ত সঞ্চালন বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে মেঘের শিরা উপশিরায় তুফান চলছে। আবিরের দৃষ্টি মেঘের নেত্রে নিবদ্ধ। কণ্ঠ 4 গুণ ভারী করে শুধালো, ওই ছেলে তোর হাত ছাড়া অন্য কোথাও ছুঁয়েছিল? আবিরের প্রশ্নে মেঘের কর্ণপাত হলো কিনা কে জানে। খানিকটা সময় পার হওয়ার পর চিবুক নামাতে নিলে আবির 2 আঙ্গুলে আটকে দেয়। মেঘ পুনরায় আবিরের মুখের পানে তাকায়। চোখে মুখে ক্রোধ স্পষ্ট। আবির পুনরায় রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করল, বল সুধর কোথায় ছুঁয়েছে?
ওই কুত্তার বাচ্চারে জ্যান্ত কবর দিয়ে আসবো। আবির ভাইয়ের মুখে ভয়ঙ্কর কথা শুনে মেঘের শরীর কেঁপে উঠল। ঢোক গেলে কাঁপা কাঁপা কণ্ঠেই বলল, আর কোথাও ছয়নি? আবির ভারী কণ্ঠে প্রশ্ন করল, সত্যি তো? মেঘ আস্তে করেই বলল, সত্যি। এর মধ্যে দরজায় রাসেল ডাকছে, আবির, মিটিংয়ের সময় হয়ে যাচ্ছে। আবির এবার দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের থেকে দূরে সরে দাঁড়ালো। টেবিলের উপর রাখা ফোনে টাইম দেখে নিল। একটা শার্ট আর প্যান্ট পরে রেডি হয়ে চলে যাচ্ছিল। দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। মেঘের দিকে চেয়েই বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখ, কফি আর নাস্তা দিতে বলে যাচ্ছি। দরজা থেকেই নিবি, কেউ ভেতরে যেন না ঢোকে। আমি মিটিং শেষ করেই আসছি। আবির চলে গেছে। কিছুক্ষণের মধ্যেই আবিরের বিয়ে কিছু খাবার আর 1 কাপ কফি নিয়ে এসেছে। মেঘ নাক পর্যন্ত ওড়না টেনে মাথা নিচু করে খাবারগুলো নিল। তারপর দরজা বন্ধ করে ওড়না সরিয়ে রুমটা ভালোভাবে দেখছে। দেওয়ালে কিছু মোটিভেশন লেখা, তার সাথে একটা দেওয়ালে 2টো হাতের ছবি আঁকা, যে ছবিটা আবির ভাইয়ের ফোনে মেঘ দেখেছিল। একটা বড় হাতের উপর একটা ছোট্ট পিচ্চির হাত শক্ত করে ধরা, নিচে 2টো লাইনও লেখা, আমার দেহে প্রাণ আছে যতদিন, এই হাত ছাড়ব না আমি ততদিন। তার নিচে লাভ ডি লাভ এভাবে লেখা। অক্ষর দেখে মেঘ কপাল কুঁচকে চেয়ে আছে। মাথায় কিছুই ঢুকছে না। ডি দিয়ে কার নাম হতে পারে? মেঘের নাম এম দিয়ে, জান্নাত আপুর নাম জে দিয়ে। মেঘ বিড়বিড় করেই বলল, তাহলে কি জান্নাত আপুর অন্য কোনো নাম আছে? হাবিজাবি অনেক চিন্তা মেঘের মাথায় ঘুরছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমার নাম তো মাহদিবা, দিবা নাম তো ডি দিয়ে শুরু, তাহলে কি আমি? কিন্তু এই জীবনে আবির ভাইয়ের সাথে আমার কোনো সুসম্পর্ক ছিল বলে তো আমার মনে হয় না। তাহলে বোধহয় আমি না, অন্য কেউ। সব কিছু ভালোই থাকে, কিন্তু জান্নাত আপু বা আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে এটা ভাবলেই যেন মাথা গরম হয়ে যায় মেঘের। তার সাথে ওই ছেলের ঘটানো কাণ্ড তো মাথায় আছেই। মেঘ চেয়ারে বসে কফিটা কোনো রকমে খেলো। মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। বেশি কান্না করছে, যার ফলে মাথা ব্যথাটাও অনেক বেশিই হচ্ছে। কফিটা শেষ করে মেঘ টেবিলের উপর মাথা রেখে চোখ বন্ধ করে বসে আছে। ঘণ্টাখানেক পর আবির এসে ডাকছে, মেঘ। মেঘ দ্রুত গিয়ে দরজা খুলে আবার চেয়ারে বসে পড়ল। মাথা ব্যথার জন্য বসে থাকতে পারছে না। পুনরায় টেবিলে মাথা রেখেছে। আবির রুমে ঢুকে কপাল কুঁচকে তাকালো। টেবিলের উপর সব খাবারই পড়ে আছে, শুধু কফিটাই খেয়েছে। মেঘের কাছে গিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো, মাথা ব্যথা করছে? মেঘ ওভাবেই উত্তর দিল, হ্যাঁ। আবির মেঘের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে শুধালো, খাসনি কেন কিছু? মেঘ মুখ তুলে তাকালো। তারপর মন খারাপ করেই উত্তর দিল, খেতে ইচ্ছে করছে না। মেঘ পুনরায় প্রশ্ন করল, আমরা বাসায় যাব না? আবির গম্ভীর কণ্ঠে বলল, এই যে খাবার দিয়ে গেলাম, কিছুই খাসনি, বাসায় গিয়েও তো খাবি না, তাই তোকে খাইয়ে তারপর দিয়ে আসবো। আবির পিয়েকে ডেকে 1 প্যাকেট কাচ্চি আর ঔষধ আনতে বলছে। আবির ফোন করে মামনিকে কল দিল। হালিমা খান কল রিসিভ করতেই আবির সালাম দিল। হালিমা খান সালামের উত্তর দিয়ে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, কিরে, এ সময় কল দিলি যে, কোনো দরকার? আবির ঠান্ডা কণ্ঠে বলল, মেঘ আমার অফিসে আছে, এটা জানানোর জন্য তোমাকে কল দিয়েছি। গাড়ি জ্যামে আটকে ছিল, তাই আমি গিয়ে নিয়ে আসছি। আমার একটু কাজ আছে, শেষ করে ওকে নিয়ে বাসায় ফিরব। আর আঙ্কেলকে বলেছি গাড়ি নিয়ে বাসায় চলে যেতে। একসাথে কথাগুলো বলে তারপর থামল। হালিমা খান হাসি মুখেই উত্তর দিলেন, আচ্ছা ঠিক আছে। মেঘ জ্বালালে মাথা গরম করিস না বাবা, কাজ শেষ করে চলে আসিস। আবির মৃদু হেসে বলল, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। কল কাটতেই মেঘ বলল, আপনি আম্মুকে বললেন না কেন? আবির মেঘের দিকে তাকিয়ে উত্তর দিল, সব কথা সবসময় সবাইকে বলতে হয় না। মেঘ কিছুই বলছে না, চুপচাপ বসে আছে। এর মধ্যে তানভীর মেঘের নম্বরে কল দিয়েছে। মেঘ রিসিভ করার আগেই আবির মেঘের ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে তানভীরের সাথে কথা বলছে।
রুমে এসে মেঘের ফোন টেবিলের উপর রেখে পাশের চেয়ারে বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছিল তোর সাথে? সম্পূর্ণ ঘটনা বল। মেঘ ঢোক গিলে আস্তে ধীরে বলা শুরু করলো, কিছুদিন যাবৎ কয়েকটা ছেলে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকে, সিগারেট খায়, আরও কি খায়, মেয়েদেরকে উল্টোপাল্টা কথা বলে। অনেক স্টুডেন্ট একসাথে বের হয়, তাই কোচিংয়ের সামনে দাঁড়ানো যায় না। এজন্য আমি আর বন্যা প্রতিদিন বের হয়ে একটু সাইডে দাঁড়াই। আমাদের গাড়ি আসলে আমি চলে যাই, বন্যাও চলে যায়। কিন্তু বন্যা জ্বর সর্দির জন্য গতদিন আসেনি, আজও আসতে পারেনি। কোচিং থেকে বের হয়ে আমি অন্যান্য দিনের মতোই সাইডে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছিলাম। আঙ্কেল বলল জ্যামে আছে, একটু দেরি হবে, আমি যেন কোচিংয়ের ভেতরে বসি। আমি আবার যখন ঘুরে কোচিংয়ে যেতে নিব, তখনই কয়েকটা ছেলে পথ আটকে দাঁড়িয়েছে। আমি সাইড দিতে বলছি, কিন্তু মাতালের মতো কি যেন বলছিল। আমি ভয়ে উল্টো দিকে হাঁটা শুরু করেছি। ওইখান থেকে একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি দ্রুত হাঁটছিলাম আর ফোনে ভাইয়ার নাম্বারে কল দিতেছিলাম। ওই ছেলে বাজে বাজে কথা বলতে বলতে আমার কাছে চলে আসছে। তারপর আমি দৌড় শুরু করি। ওই ছেলেও দৌড়ে এসে আমার হাত চেপে ধরে। আশেপাশে কোনো মানুষ নেই। আমি হাত ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। চিৎকার করেছি, কিন্তু কেউ নেই। ওই ছেলে আমায় ধরতে নিলে দূর থেকে একটা লোক দৌড়ে আসে। ওই লোককে আসতে দেখে ছেলেটা দৌড় শুরু করে। অনেকটা যাওয়ার পর কয়েকজন মিলে ছেলেটাকে ধরে। আমি তখনও আবারও ভাইয়াকে কল দিয়েছি, ভাইয়া রিসিভ করেনি। তারপর বাধ্য হয়ে আপনাকে কল দিয়েছি। ওই ছেলেকে আটকিয়ে 2-3 জন এসে আমাকেও নিয়ে গেছে সেখানে। অনেক জিজ্ঞাসাবাদ করেছে, পরে কেউ একজন পুলিশকে কল দিয়েছে। পূর্ণ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো, কিন্তু তার চোখ যেন কিছুতেই শান্ত হতে চাইছে না। আবিরের চোখ রাগে জ্বলছে। আবির নিজের ফোন বের করে কি একটা টেক্সট কাকে পাঠিয়ে ফোন রেখে 2 হাত টেবিলের উপর রেখে তার উপর মাথা রাখল। তার এই রুদ্রমূর্তি ধারণকৃত রূপ কোনোভাবেই যেন মেঘ না দেখে, তাই নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মেঘ নির্বোধের ন্যায় আবির ভাইয়ের চুলের দিকেই তাকিয়ে আছে। সামনের দিকে লম্বা চুলগুলো টেবিলে পড়ে আছে। মেঘ মৃদু হেসে নিজের ডান হাত এগিয়ে দিল আবির ভাইয়ের চুলের দিকে। টেবিলে পড়ে থাকা চুলগুলো আলতোভাবেই ছুঁয়ে দিল। ধমকের ভয় হাত সরিয়ে নিল সঙ্গে সঙ্গে। আবিরের নীরবতা দেখে আবারও ছুঁয়ে দিল আবিরের চুল। মেঘের এমন কাণ্ডে আবিরের লুকানো রাগান্বিত মুখমণ্ডলে অকস্মাৎ হাসি ফুটে উঠেছে। ক্ষণিকের ব্যবধানে আবিরের রাগী অভিব্যক্তি বদলে গেছে। মেঘ কিছুক্ষণ আবিরের চুল নিয়ে দুষ্টুমি করে, চুল ছেড়ে স্বাভাবিক হয়ে বসল। তারপর শীতল কণ্ঠে ডাকল, আবির ভাই। সহসা সেই চিরচেনা সুমধুর কণ্ঠেই উত্তর আসলো, মেঘ কয়েক সেকেন্ড এই ডাক শুনে মুগ্ধ হয়ে রইল। তারপর ঢুক গিলে ভয় ভয়ে প্রশ্ন করল, দেওয়ালে যে ডি লেখা, ডি দিয়ে কার নাম? আবির মাথা তুলে ভ্রু কুঁচকে মেঘের দিকে চেয়ে নিরুদ্বেগ কণ্ঠেই বলল, হবে কোনো এক ঢঙই। আবির কথা ঘোরানোর জন্য শক্ত কণ্ঠে বলা শুরু করলো, আজকের পর থেকে তোর কোনো ধরনের সমস্যা হলে বা যদি মনে হয় সমস্যা হতে পারে, সঙ্গে সঙ্গে আমায় কল দিবি। তানভীর ব্যস্ত থাকে, চাইলেও সব কিছু ম্যানেজ করতে পারে না, তাই তানভীরকে কল দেওয়ার আগে আমায় কল দিবি। আর কোচিংয়ে আপাতত তোর যেতে হবে না। কোচিংয়ে গেলে কেউ কিছু বলবে বা খারাপ আচরণ করবে তার জন্য নয়। তুই চাইলে ওইখানে সব কটা ছেলে এখনই তোর পায়ে ধরে মাফ চাইবে, আর কোনোদিন কোচিংয়ের আশেপাশেও আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে, তুই তো এই বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারবি না। তুই কোচিংয়ে যেতে আসতে ভয় পাবি। আমি চাই না আজে বাজে প্রেশার দিয়ে নিজের মাথাটা হ্যাং করে রাখিস। তার থেকে কোচিংয়ের রুটিন অনুসারে পড়বি, আর আমি প্রশ্ন নিয়ে আসব। জান্নাত তোর পরীক্ষা নিবে, দরকার হলে জান্নাত 3 ঘন্টা সময় নিয়ে পড়াবে তোকে। মেঘ আস্তে করেই বলল, বেশি রাত হলে জান্নাত আপু কিভাবে যাবে? আবির কপাল কুঁচকে তাকালো, গম্ভীর কণ্ঠেই উত্তর দিল, জান্নাতের চিন্তা তোর করতে হবে না, আগে নিজের চিন্তা কর। এর মধ্যে পিয়ে খাবার আর ঔষধ নিয়ে এসেছে। মেঘকে খেতে দিয়ে আবির অফিসের বাকি কাজগুলো দ্রুতই শেষ করছে। রাকিব আর রাসেলের সাথেও কথা বলে এসেছে। পিয়ে ছেলেটা এক ফাঁকে আবিরের কাছে মাফও চেয়েছে। আবির সারাদিন যাবতই রাগে ফুঁসেছে। অফিসের সবার সাথে হুটহাট রাগ দেখাচ্ছে।
নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। কয়েকবার চোখে মুখে পানিও দিয়েছে, তাতেও কাজ হচ্ছে না। মেঘ খাচ্ছে আর বিড়বিড় করে বলছে, আপনার জান্নাত আপুর প্রতি কেয়ারটা খুব তাড়াতাড়ি সরাতে হবে। কোথাও চান্স পেলেই জান্নাত আপুর কাছে পড়বো না, তারপর আপনার কেয়ারও কমে যাবে। ধীরে ধীরে আমি নিজেই আপনার প্রেমিকা হয়ে যাব। কথাগুলো বলতে বলতে মেঘের ঠোঁটে সহসা হাসি ফুটে উঠেছে। কাজ শেষ করে নিজের রুমে এসে মেঘকে হাসতে দেখে আবিরের সব রাগ নিমেষেই মিলিয়ে গেছে। মনে মনে ভাবছে, তোর ওই হাসিতে কি এমন জাদু আছে যে আমার সব রাগ এক মুহূর্তেই নিঃশেষ করে দিতে সক্ষম। মেঘ তাকাতেই আবির নড়ে উঠল। স্বাভাবিক কণ্ঠেই বলল, রেডি হয়নি, বাসায় যাব। মেঘকে বাসার সামনে নামিয়ে আবির গম্ভীর কণ্ঠে বলল, রুমে গিয়ে ডিরেক্ট ঘুমাবি, কাউকে কিছু বলার দরকার নেই। যদি কিছু বলতে হয় আমি বাসায় ফিরে বলবো। কয়েক ঘন্টা সময় পার হওয়াতে মেঘও অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে। ঘন্টা দুয়েক পর চিল্লাচিল্লির শব্দে মেঘের ঘুম ভাঙে। করিডোর থেকে নিচে তাকিয়ে দেখে বাড়ির 3 কর্তা সোফায় বসা। 3 কর্তি কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সোফা থেকে কিছুটা দূরে আবির ভাই দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে ওনার মতো ভদ্র আর শান্ত ছেলে দ্বিতীয়টি নেই। আবিরের থেকেও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তানভীর। আলী আহমেদ খান চিৎকার দিয়ে উঠলেন, তোমাকে এতবার সাবধান করার পর আবারও মারপিট কেন করেছ? বড় আব্বুর রাগান্বিত স্বরে মেঘের শরীর কেঁপে উঠল। আবির ভাই তো জানাতে চায়নি, তাহলে বড় আব্বু জানলো কিভাবে? এই বাড়িতে আসার পর থেকেই আবির ভাইকে প্রতিনিয়ত নিষেধ করা হচ্ছে, কিন্তু আজ তো মেঘ নিজের চোখে আবির ভাইয়ের ক্রোধ দেখেছে, মারপিট দেখেছে। আজ আবির ভাইয়ের কি হবে এটা নিয়ে ভাবনায় পড়ে গেছে মেঘ। অথচ আবির ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছুই নেই। মেঘ সবেমাত্র ঘুম থেকে উঠেছে। এলোমেলো চুল আর ক্লান্ত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে কিছুটা নিচে নামল। আবিরকে নিরুত্তর থাকতে দেখে আলী আহমেদ খান পুনরায় ধমকে উঠলেন, কথা বলছো না কেন? গুন্ডামি করার জন্য তুমি দেশে আসছো? আবির ভনিতা ছাড়াই উত্তর দিল, এই বাড়ির মেয়ের গায়ে কেউ হাত দিবে তা আমি সহ্য করতে পারবো না। আলী আহমেদ খান পুনরায় বললেন, সহ্য করতে না পারা এক বিষয়, মারপিট করা অন্য বিষয়। মারপিট কেন করলে? লোকে কি বলবে? বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফিরেছে ছেলে, সে এখন রাস্তাঘাটে মারপিট করে? আবির মাথা নিচু করে ভারী কণ্ঠে বলল, আফসোস আমাকে নিয়ে যতটা মাথা ঘামাচ্ছেন তার কিছুটা যদি ওই ছেলেগুলোর জন্য ঘামাতেন তাহলে কেন মেরেছি প্রশ্নটা আমায় করতেন না। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, ওই ছেলেগুলোর জন্য আইন আছে, পুলিশ আছে, তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। তুমি ছেলেকে না মেরে মেঘকে নিয়ে চলে আসতে পারতে। আবির বিড়বিড় করেই বলল, আইন আর পুলিশ ছিল বলেই তো ওইগুলোরে আবার পিটাতে হয়েছে। ইকবাল খান চিন্তিত স্বরে বললেন, দেখ আবির, এসপি আমার বন্ধু ছিল আর তোকে চিনেছে বিধায় কোনো ঝামেলা করেনি, আর আমাকেও কল দিয়ে জানিয়েছে। এখানে অন্য কেউ থাকলে তো ঝামেলা হতোই। আলী আহমেদ খান পুনরায় বলে উঠলেন, মান সম্মানের চিন্তা কি এই ছেলের আছে? আবির রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠল, আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরে চলতে পারবো না, আর আপনাদের মতো পাষাণ হৃদয় নিয়ে বাঁচতে পারবো না। কেউ আমার গণ্ডিতে ছোঁয়ার চেষ্টা করলে সেই হাত ভেঙে দিতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাগুলো বলে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মেঘকে দেখে দ্বিতীয়বার ধমকে উঠল, তোকে ঘুমাতে বলছি, তুই বের হয়েছিস কোন সাহসে? আবিরের পিছন পিছন মেঘও নিজের রুমে ছুটে গেছে। ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। তানভীর নিষ্পলক তাকিয়েছিল আবিরের যাওয়ার পথে। তানভীরের চোখের সামনে ভেসে উঠেছে কিছুক্ষণ আগে আবিরের ঘটানো তাণ্ডব। যে কয়টা ছেলে কোচিংয়ের সামনে ছিল সব কটাকে ধরে এনে মেরে আধমরা করেছে। আর সেই ছেলেটা মেঘের হাত ধরেছিল, ওই ছেলেকে পুলিশ শাসিয়ে ছেড়ে দিয়েছিল। ওই ছেলেকে এনে ধারালো ছুরিতে এই ছেলের হাত কেটেছে। গলা কাটার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু রাকিব, রাসেল আরও কয়েকজন মিলে জোর করে আটকিয়েছে। আবিরের রাগ কন্ট্রোলের একমাত্র পন্থা হলো মেঘ। মেঘের কথা বলে অনেক কষ্টে আবিরকে শান্ত করে রক্তে রঞ্জিত জামা পাল্টিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে তানভীর। আর রাকিব, রাসেল সহ বাকিরা ওইগুলোরে হাসপাতালে নিয়ে গেছে।
যেখানে দুপুরে সামান্য রাস্তায় মারামারির কারণে বাড়ির মানুষের এত প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, সেখানে বাড়ির মানুষ যদি দ্বিতীয় দফার মার সম্পর্কে জানতে পারে, তাহলে নিশ্চিত দু একজন হার্ট অ্যাটাক করবে। সকলের নীরবতা দেখে তানভীরও নিজের রুমে চলে গেছে। ঘণ্টাখানেক পর মেঘ চুপি চুপি নিজের রুম থেকে বেরিয়ে আবির ভাইয়ের রুমের দিকে যায়। আবিরের রুমে দরজা লাগানো, ভেতর থেকে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার শোনা যাচ্ছে। ফোনে হয়তো কাউকে ঝাড়ছেন। ভয় মেঘ দৌড়ে নিজের রুমে চলে গেছে। কয়েকদিন কেটে গেছে। আবির ইদানিং বাড়ির সবাইকে এড়িয়ে চলে, একসাথে খায় না, অফিসে গেলেও নিজের মতো কাজ শেষ করে চলে যায়। মেঘ তো ভয় সামনেই যায় না। গত 3 মাসে আবির ভাইয়ের এত রাগ সে দেখেনি। আবির ভাইকে দেখলেই আতঙ্কে থাকে। ঠিকই লুকিয়ে লুকিয়ে আবির ভাইয়ের যাওয়া আসা দেখে। মাঝখানে নির্বাচন হয়ে গেছে। তানভীরদের এমপি বিপুল ভোটে জয়লাভ করেছে। সেই সুবাদে আগামীকাল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাড়ির মানুষ রাজনীতি পছন্দ করে না বিধায় তানভীর কাউকেই বলেনি। শুধু মেঘকে বলেছে যাওয়ার কথা। মিম্বা আদিকে বললে ওরা বাসায় বাকিদের বলে দেবে, আর বাকিদের বললেই শুধু শুধু ঝাড়ি খেতে হবে। এমনিতেই আবিরের কথাতে ওনারা রেগে আছে। তাতে অবশ্য আবিরের কিছু যায় আসে না। এই পৃথিবীতে আবিরের কাছে সবচেয়ে মূল্যবান মা আর মেঘ। তাই মেঘের বিপরীতে যা খুশি থাকুক, তার কোনো কিছুতেই আবিরের আগ্রহ নেই। ভোরবেলা উঠেই তানভীর চলে গেছে। সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা। মেঘদের বাসা থেকে কিছুটা দূরে একটা মোড় আছে। আবির অফিস থেকে ফিরে ওই মোড়ে দাঁড়াবে। মেঘ বেরিয়ে যাবে। প্ল্যান মোতাবেক সব হলো। আবির সাদা শার্ট আর কালো প্যান্ট ইন করে পরে চোখে সানগ্লাস লাগিয়ে পুরাই নায়ক সেজে এসেছে। মেঘও পছন্দের একটা কালো রঙের জামা পরেছে। ইদানিং আবির ভাইয়ের পছন্দের কালারগুলো মেঘ একটু বেশিই পরছে। দুজনকে একসাথে দেখলে যে কেউ ভাববে তারা কাপল। এমপির বাড়িতে এসে এমপির সাথে দেখা করে কথাবার্তা বলেছে। তারপর 3 ভাই বোন ছবি তুলেছে। সব শেষে খাওয়া দাওয়া করেছে। সেই অফিসের পর আজ আবির ভাই মেঘের সাথে স্বাভাবিক আচরণ করছে। এটা দেখেই মেঘের মন উড়ু উড়ু করছে। প্রোগ্রাম শেষে মেঘ আর আবির চলে যাবে। তানভীর মেঘকে একটু দূরে নিয়ে কি যেন বলছিল। আবির কিছুটা এগিয়ে বাইকের কাছে যাচ্ছে। আচমকা এমপির মেয়ে হাজির হলো সামনে। এমপির মেয়ে হাসি মুখেই জিজ্ঞাসা করলো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবির স্বাভাবিক কণ্ঠেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেয়েটা হেসে উত্তর দিল, অনেক ভালো। আব্বু এমপি হয়েছেন, তার ক্রেডিট তানভীর ভাইয়া সহ আরও অনেকের। আপনিও শুনেছি অনেক হেল্প করেছেন, তার জন্য ধন্যবাদ। আবির মৃদু হাসলো, আর কিছুই বলল না। মেয়েটা আবারও প্রশ্ন করল, ভাইয়া আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? আবির মৃদু হেসেই উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। তানভীর মেঘকে বিদায় দিয়ে ভেতরে চলে গেছে। মেঘ আবির ভাইয়ের দিকে তাকাতেই চোখ পড়ল একটা সুন্দরী মেয়ে আবির ভাইয়ের সাথে কথা বলছে। ভালোভাবে দেখতেই মনে পড়ল আবির ভাইয়ের ফোন থেকে ব্লক করা সেই মেয়েটা, মানে এমপির মেয়ে। আবির ভাইয়ের সাথে কথা বলছে দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এক প্রকার দৌড়ে মেঘ আবির ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা মেঘের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে ফেলল। ঠান্ডা কণ্ঠে শুধালো, উনি কি আপনার গার্লফ্রেন্ড? এমপির মেয়ের এমন প্রশ্নে মেঘ ভ্যাবাচাকা খেল। তীব্র উৎসাহ নিয়ে তাকিয়েছে আবির ভাইয়ের চোখে মুখে। এ যেন আবির ভাইয়ের মনের কথা জানার বিশাল সুযোগ। এই সুযোগ সে হাতছাড়া করতেই চায় না। বৃহৎ নয়নে চেয়ে আবির ভাইয়ের চোখ মুখ নিরীক্ষণ করছে। আবির ভাই চোখের ইশারায় কিছু বললে সেটাও আজ বুঝে নেবে অষ্টাদশী। আবির মেঘের দিকে এক পলক তাকালো, পুনরায় চোখ সরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, না, ও আমার কাজিন। এই সামান্য কথায় অষ্টাদশীর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মেয়েটা হাসি মুখে মেঘকে এটা সেটা জিজ্ঞাসা করছে। মেঘ মনের বিরুদ্ধে উত্তরগুলো দিয়েছে। মেয়েটা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মেঘ এক পাও নড়ছে না। ছলছল নয়নে চেয়ে আছে আবির ভাইয়ের দিকে। মনে মনে ভাবছে, আমি কি শুধুই মোহের পেছনে ছুটছি? আবির আকাশের পানে চেয়ে মনে মনে বলল, তোর চোখে চোখ রেখে মিথ্যা বলার সাধ্যই আমার নেই।
কিন্তু তোর ভালোর জন্য এই মিথ্যাটা বলতে হয়েছে। আমি চাই না আমার কারণে তুই তোর জীবনের লক্ষ্য থেকে সরে যাস। তোকে মানসিকভাবে শক্ত হতে হবে, এর থেকেও কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে তোকে। মেঘ সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। প্রতিদিন আবির ভাইয়ের কাঁধে হাত রাখলেও আজ ইচ্ছে করেই দূরে সরে বসেছে। বাইকের পেছনে হাত রেখেছে, তবুও আবির ভাইকে ছুঁয়েও দেখেনি। এই অনুভূতিহীন মানুষটা কোনো দিন মেঘের অনুভূতি বুঝবে না। যেখান থেকে মেঘকে নিয়ে গেছিল ঠিক সেখানেই মেঘকে নামিয়ে দিয়েছে আবির। মেঘ হেলমেট রেখে একবারের জন্য তাকায়নি আবিরের দিকে। যথারীতি বাড়ির উদ্দেশ্যে হাঁটছে। বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে তার। এই যন্ত্রণার এক অংশ যদি আবির ভাই বুঝত। মেঘ কাঁদছে আর বাড়ির দিকে হাঁটছে। গত 17 বছরেও সে এত কান্না করেনি। এই আবির ভাই দেশে ফেরার পর যতবার কান্না করেছে। আবির বাইক থেকে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের হাঁটার দিকে। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে অকস্মাৎ বলে উঠল, তোকে প্রতিশ্রুতি দেব না মেঘ, বউ করে ডিরেক্ট প্রমাণ করে দিব। এই আবির কথা দিচ্ছে, তোর এই কান্না চিরতরে মুছে দেব সেদিন। নির্বাচনের ঝামেলার পর থেকে তানভীর বেশ শান্তিতে আছে। আপাতত কাজের কোনো চাপ নেই। এমপিও বিভিন্ন কাজে ব্যস্ত, প্রয়োজন হলে মিটিং ডাকে, তখন উপস্থিত থাকতে হয় সেখানে। কয়েক মাসের কার্যক্রমে তানভীর এমপির কাছের লোকেদের মধ্যে একজন হয়ে উঠেছে। কোনো প্রোগ্রাম কিভাবে করলে ভালো হবে তা ম্যানেজ করার দায়িত্ব বেশিরভাগটাই তানভীরের থাকে। নিজে না পারলে আবির তো আছেই। এমপির বাড়িতে দৌড়াদৌড়ি আর কাজ করতে করতে ধীরে ধীরে এমপির মেয়ের সাথেও তানভীরের সুসম্পর্ক হয়ে গেছে। মেয়েটাও তানভীরকে আপন ভাইয়ের মতোই দেখে। তানভীরদের একটা কাজের দায়িত্ব দিয়ে এমপি কোনো এক জায়গায় চলে গেছে। তানভীর আরও কয়েকজন মিলে কাজ করছিল। হঠাৎ এমপির মেয়ের আগমন হয়। মেয়েটা হাসি মুখে বলে, তানভীর ভাইয়া একটু বসি এখানে। একেই এমপির মেয়ে, তার উপর নিজের বাড়ি, তানভীরের তো না করার ক্ষমতাই নেই। তাই ধীর কণ্ঠেই বলল, বসো। মেয়েটা আস্তে করে বসে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। জিজ্ঞাসা করব? কি কথা? মেয়েটা আশেপাশে তাকিয়ে দেখল, তারপর ধীর কণ্ঠে বলল, ওই দিন প্রোগ্রামে আবির ভাইয়ের সাথে একটা মেয়ে এসেছিল, ওই মেয়েটা কে? তানভীর কপাল কুঁচকে শুধালো, কেন? মেয়েটা মৃদু হেসেই উত্তর দিল, মেয়েটা মাশাআল্লাহ অনেক কিউট। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম মেয়েটাকে, ভাইয়া বলেছে কাজিন। আপনি আর ভাইয়াও তো কাজিন, তাহলে মেয়েটা কি আপনার বোন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আমার একমাত্র বোন মাহদিবা খান মেঘ। এখন বলো ঘটনা কি? মেয়েটা আমতা আমতা করে বলল, আসলে আপনার বোনকে আমার অনেক পছন্দ হয়েছে। আমার ভাইয়া ইউকেতে পড়াশোনা করে। আমার মনে হচ্ছে আমার ভাইয়ের সাথে মেঘকে খুব ভালোই মানাবে। এটুকু বলেই থামল। তানভীর কপাল কুঁচকে তাকিয়ে আছে। পুনরায় মেয়েটা বলা শুরু করলো, না না, এখন বিয়ে দিতে হবে না। ভাইয়া 2-1 বছরের মধ্যে ছুটি নিয়ে দেশে আসবে, তখন যদি। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে রাগ কন্ট্রোল করে মৃদু হাসল। তারপর শক্ত কণ্ঠে উত্তর দিল, আমায় বলেছ এখানেই থামো। ভাইয়া যদি এগুলো শোনে তো আল্লাহ জানে কি করবে। ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়ে আছে সে আর কেউ না, আমার একমাত্র বোন মেঘ। ভাইয়ার পৃথিবী জুড়ে শুধু মেঘের অস্তিত্ব। না ভাইয়া কারোর হবে আর না মেঘকে কারো হতে দিবে। মেয়েটা বিস্ময়ে চোখে চেয়েই বিড়বিড় করে বলল, ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম গার্লফ্রেন্ড কিনা, উনি তো না করেছেন, বললেন কাজিন। তানভীর হাসি মুখেই উত্তর দিল, গার্লফ্রেন্ড না, তাই না করেছে। বউ কিনা জিজ্ঞাসা করলে তাহলে হয়তো হ্যাঁই বলতো। ভাইয়া মেঘকে কখনো গার্লফ্রেন্ড ভাবে না, সব সময় বউ ভাবে আর বউ হিসেবেই পরিচয় দেয়। সে যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বাড়িও না, যাও এখান থেকে। মেয়েটা মন খারাপ করে চলে যাচ্ছে। আবিরকে ভালো লেগেছিল। আবির অন্য কারো মালিকানায় বন্দী। এখন মেঘকে নিজের ভাইয়ের জন্য পছন্দ করেছে। এই মেঘও আবির ভাইয়ের দখলে। বিড়বিড় করে আবিরকে বকতে বকতে বাসার ভেতর চলে গেছে। তানভীর কাজ শেষ করে দুপুরে বাইক নিয়ে বের হয়েছে। মেঘদের কোচিংয়ের সামনে ওয়েট করছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজনের সাথে বন্যাও এসেছে। বন্যাকে দেখে তানভীর বাইক থেকে জোরে ডাকলো, এই মেয়ে, এদিকে আসো।
বন্যা অবাক চোখে তাকালো। মেঘ তো কোচিংয়ে আসে না। ওই দিন ঝামেলার পরে মেঘই কল দিয়ে বন্যাকে সব বলেছে। তাহলে তানভীর ভাইয়া কোচিংয়ের সামনে কেন আসছেন? বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসলো তানভীরের কাছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে শুধালো, আজকের পরীক্ষা কেমন হলো? বন্যা মৃদু হেসেই উত্তর দিল, জি ভালো। তানভীর গলা খাকারি দিয়ে ধীরে কণ্ঠে শুধালো, তুমি নাকি অসুস্থ ছিলা, সুস্থ হয়েছ? বন্যা বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা অসুস্থ ছিল এটা তানভীর ভাই কিভাবে জানে? অবশ্য জানবে নাই বা কেন? মেঘে নিশ্চয় বলেছে। বন্যা উপর নিচ মাথা নাড়ালো। তানভীর বাইকের সাইড থেকে একটা হেলমেট খুলে বন্যার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে বাইকে বসো। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কেন? তানভীর কিছুটা শক্ত গলায় বলল, উঠতে বলেছি, উঠো। বন্যা তানভীর ভাই সম্পর্কে খুব ভালো করেই জানে, তাই তেড়ামি না করে চুপচাপ বসেছে। তানভীরের পেছনে নিজের ব্যাগ রেখে তারপর বসেছে, যেন গায়ে না লাগে। তানভীর বন্যাকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। বন্যার পছন্দ মতো খাবার অর্ডার দেওয়া হয়েছে। আগে একদিন মেঘ সাথে ছিল বলে বন্যার এতটা অস্বস্তি লাগেনি। তবে আজ একা তানভীরের সাথে খেতে এসে নিজের হাত পা স্থির রাখতে পারছে না। বন্যার অস্বাভাবিকতা দেখে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, এত ভয় পাচ্ছ কেন? আমি তো অপরিচিত কেউ না, আর আশেপাশে মানুষ যদি তোমার এই কাঁপাকাঁপি দেখে তাহলে নিশ্চিত ভাববে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। প্লিজ স্বাভাবিক হও। বন্যা কিছুটা স্বাভাবিক হয়, কোমল কণ্ঠে শুধালো, আমায় আবারও ট্রিট দেওয়ার কারণ কি? তানভীর উত্তর দিল, আমাদের এমপি জিতেছে, সেই খুশিতেই খাওয়াচ্ছি। আরও আগেই খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সময় পাইনি। মাঝখানে এমপির বাড়িতে প্রোগ্রাম ছিল। অবশ্য ওইখানে তোমাকে যেতে বলতাম, কিন্তু তুমি তো সেখানে যাবে না, তাই আর বলিনি। আজ একটু ফ্রি আছি, এজন্য তোমাকে নিয়ে আসলাম। বন্যা কিছু একটা ভেবে পুনরায় প্রশ্ন করল, তাহলে মেঘকেও নিয়ে আসতেন? তানভীর সঙ্গে সঙ্গে জবাব দিল, বনুকে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু ভাইয়া নিষেধ করলো। কথাটা বলেই ভাবনায় পড়ে গেছে তানভীর, যদি বন্যা কিছু বুঝে ফেলে। যেই কথা সেই কাজ। বন্যা প্রশ্ন করে উঠল, আপনি মেঘের আপন ভাই, তাহলে উনি নিষেধ করবেন কেন? তানভীর আমতা আমতা করে বলল, ওই দিনের কোচিনের ঘটনা তুমি তো নিশ্চয়ই শুনেছ। আসলে ওই ঘটনার পর থেকে বনু একটু চিন্তিত। এই অবস্থায় এদিকে আসলে যদি ভয় পাই, তাই ভাইয়া না করেছে, আর কিছুই না। অবশ্য ওদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। অনেকদিন ধরেই মিমার আদি খুব করে ধরেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এতদিন নির্বাচনের ঝামেলার জন্য পারিনি, এখন না নিয়ে গেলে বাসায় ঝামেলা হয়ে যাবে। বন্যা মৃদু হাসল। বাসার ঝামেলার ভয়ে ভাই বোনদের নিয়ে ঘুরতে যাবে? তানভীর যে কোনো কিছুকে ভয় পায়, এইটা শুনেই বন্যার হাসি পাচ্ছে। বন্যার অপরূপ হাসি দেখে তানভীরও হেসে ফেলল। তানভীরের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, সুস্বাস্থ্যের অধিকারী, বলতে গেলে কিছুটা গুলুমুলু টাইপের। তানভীরের দাড়িও আবিরের মতো ছোট করে কাটা, ফুল হাতার টি শার্ট কোনোই পর্যন্ত উঠানো, সাথে জিন্স প্যান্ট। হেলমেটের কারণে গোছানো চুলগুলো অগোছালো হয়ে গেছে। বন্যা তানভীরের মুখের দিকে কিছুক্ষণ দেখল। এমনিতে মুডি মনে হলেও হাস্যোজ্জ্বল মুখ দেখলে মনে হয় না যে এই মানুষটা এত রাগী। দুজনেই খাওয়া শেষ করলো। তারপর বন্যাকে বাসার গলি পর্যন্ত পৌঁছে দিয়ে বাসায় ফিরেছে তানভীর। দিনটা বৃহস্পতিবার ছিল। মেঘ সন্ধেবেলায় সোফায় বসে নুডলস খাচ্ছিল। এমনিতেই ইদানিং মেঘের মন ভালো নেই। আবির ভাইয়ের মুখে সেদিনের না শব্দ শোনার পর থেকে মেঘ আর আবির ভাইয়ের সাথে কথা বলে না। আবিরও আগ বাড়িয়ে কথা বলতে আসে না। মেঘের নুডলস খাওয়ার মাঝে মালিহা খান হুট করে এসে মেঘের পাশে বসলেন। মেঘ অবাক চোখে চাইল বড় আম্মুর দিকে। তারপর ঠান্ডা কণ্ঠে শুধালো, কি হয়েছে বড় আম্মু? মালিহা খান উত্তেজিত কণ্ঠে বলা শুরু করলেন, হ্যাঁ রে মেঘ, মেয়েটা যে তোকে পড়ায় কি যেন নাম? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, জান্নাত আপু। কেন? মালিহা খান উত্তেজিত কণ্ঠে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে তোর কেমন লাগে? আমার তো বেশ ভালোই লাগে, খুব ঠান্ডা, মন মানসিকতাও ভালোই মনে হলো। আমার মাথায় একটা চিন্তা ঘুরছে, আবিরের তো বিয়ের বয়স হয়েই গেছে, জান্নাতের সাথে তোর আবির ভাইকে মানাবে ভালো, তাই না? মেঘের মনে হচ্ছে
মাথার উপরে অবস্থিত ছাদটা অকস্মাৎ মেঘের মাথায় ভেঙে পড়েছে। মেঘের বুকটা কেঁপে উঠল। যেই মেয়েকে নিয়ে নিজেই আতঙ্কে আছে, সেখানে বড় আম্মু ওই মেয়েকেই বউ করার কথা বলছে। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো। মেঘ ঢুক গেলে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু চাইলেই কি সবকিছু লুকানো সম্ভব? যেই মানুষটার জন্য বুকের ভেতর এক আকাশ সমান ভালোবাসা, সেই মানুষটার বিয়ের কথা শুনছে, তাও অন্য মেয়ের সাথে। মেঘের চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বড় আম্মুকে কি করে বোঝাবে? 3 মাস আগেই আবির ভাইকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। মালিহা খান পুনরায় প্রশ্ন করলেন, এই মেঘ, জান্নাতকে জিজ্ঞাসা করিস তো কাউকে পছন্দ করে কিনা। পছন্দ না থাকলে ভাবছি আবির আর তোর বড় আপুর সাথে এই বিষয়ে কথা বলবো। কথা শেষ করে মালিহা খান উঠে রান্নাঘরে চলে গেছেন। এদিকে মেঘের গলা দিয়ে নুডলস নামছে না। বুক ফেটে কান্না আসছে। নুডলসের প্লেট রেখে নিজের রুমে চলে গেছে। ফ্যান ছেড়ে লাউড স্পিকারে গান চালিয়ে ইচ্ছে মতো কেঁদেছে। মনের কষ্ট প্রকাশ করার মতো কেউ নেই মেঘের জীবনে, তাই কান্নাই তার জীবনের একমাত্র সঙ্গী। ঘণ্টাখানেক পর জান্নাত আপু পড়াতে আসছে। মেঘ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে পড়তে এসেছে। জান্নাত আপুকে দেখে মেঘের মাথায় শুধু বড় আম্মুর কথাগুলোই ঘুরছে। পড়ানো শেষে মেঘ বলল, আপু, একটা কথা জিজ্ঞাসা করি? জান্নাত মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ অবশ্যই। মেঘ শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপু, আপনি কি কাউকে পছন্দ করেন? মেঘের এমন প্রশ্নে জান্নাতের ওষ্ঠদায় আরো বেশি প্রশস্ত হলো। শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ। মেঘ যেই না প্রশ্ন করতে যাবে কে সে, তার আগে জান্নাতের ফোনে কল আসছে। কল রিসিভ করে কথা বলতে বলতে মেঘের থেকে বিদায় নিয়ে জান্নাত বেরিয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর তোলপাড় চলছে। বড় আম্মুর বলা কথাগুলো মাথায় ঘুরছে। জান্নাত আপুর বিষয়ে আবির ভাইয়ের কেয়ার, কিছুদিন আগে মেঘকে কাজিন বলে পরিচয় দেওয়া, আজ জান্নাত আপুর পছন্দের মানুষ আছে জানতে পারা। সবকিছু যদি এক সুতোয় বাঁধা হয়, তাহলে মেঘের কি হবে? মেঘের চোখ টলমল করছে। দুফোঁটা পানি গড়িয়ে পড়তেই মেঘ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে শক্ত কণ্ঠে নিজেকে শাসালো, একদম কাঁদবি না। যে মানুষটা কোনোদিন তোর হবেই না, তাকে নিয়ে কেন কাঁদছিস? মেঘ রাতে খায়নি। সবাই অনেক ডেকেছে, কিন্তু তাতেও মেঘ রুম থেকে বের হয়নি। আবির বাসায় ফেরার পর থেকেই ছাদে ছিল। রুমে এসেছে শেষ রাতের দিকে, তাই সে এসবের কিছুই জানে না। শুক্রবার সকাল থেকে মেঘের কোনো হদিশ নেই। তানভীর পর্যন্ত ডেকে এসেছে, কিন্তু মেঘ আসেনি। আবির ঘুম থেকে উঠেছে 12টার দিকে। শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে গেছে। মেঘ তখনও রুমে। শাওয়ার নিয়ে নামাজ পড়ে আবারও শুয়ে পড়েছে। বের হয়ে আবির ভাই বা বড় আম্মুর মুখোমুখি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। আবির নামাজ থেকে এসে খেতে বসেছে। বাকিরাও খেতে বসেছে। আকলিমা খান হালিমা খানকে উদ্দেশ্য করে আস্তে করে বললেন, মেজো আফা, মেঘ তো এখনো খেতে আসলো না। এই কথা আবিরের কান পর্যন্ত পৌঁছে গেছে। খাবার মুখে দিতে গিয়েও থেমে গেল। সহসা তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিল। তানভীর সঙ্গে সঙ্গে উঠে গেছে। মেঘকে ডেকে ধমকে নিয়ে এসেছে। মেঘের চোখ মুখ ফুলে আছে, চুলগুলো এখনো ভেজা। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মাথা নিচু করেই খেতে বসেছে। চুল দিয়ে বেশ অর্ধেক মুখ ঢেকে রেখেছে। কিন্তু আবির মেঘের বিপরীতে বসায় স্পষ্ট মেঘের চোখ, নাক, মুখ দেখতে পাচ্ছে। আবির খাওয়ার মাঝখানে বেশ কয়েকবার মেঘের দিকেই তাকিয়েছে। ভেবেই পাচ্ছে না হলো কি, কিন্তু মেঘ ভুল করেও একবার মুখ তুলে তাকায়নি। মেঘের হাব ভাব দেখে মোজাম্মেল খান রেগে গেলেন। কঠিন স্বরে বললেন, পরীক্ষা যত কাছে আসছে তোমার অমনোযোগিতা ততই বাড়ছে। যা যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হচ্ছে, তারপরও তোমার পড়াশোনাতে এত অবহেলা কেন? শুনলাম ইদানিং কোচিংয়েও যাচ্ছ না। অবশ্য যাবেই বা কীভাবে? যাই হোক, বাড়িতে অন্তত ঠিকমতো পড়াশোনা করো। আবির খাওয়া বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে আছে। আবিরের অন্য হাত টেবিলের নিচে তানভীর চেপে ধরে রেখেছে। আবির প্লেটের খাবার শেষ করে সবার আগেই উঠে গেছে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে চলে গেছে।
1 থেকে 1.5 ঘন্টা পর তানভীর মিমকে আর আদিকে ডেকে বলেছে রেডি হওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাবে। 2 ভাই বোন খুশিতে গদগদ হয়ে রেডি হতে চলে গেছে। জীবনে প্রথমবার বাইকে ঘুরতে যাচ্ছে। আবির আগে থেকে রেডি হয়েই সোফায় বসে আছে। শুক্রবার মানেই আবিরের পাঞ্জাবি পরার দিন। বেগুনি রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে সাদা রঙের প্যান্ট। বেলি ফুলের সুগন্ধযুক্ত তীব্র পারফিউম দিয়েছে গায়ে, সাথে একটা সুন্দর ডিজাইনিং ঘড়ি। চুলগুলোও সুন্দর করে স্টাইল করেছে, যদিও হেলমেট পরলে চুলগুলো অগোছালো হবেই। আবির সোফায় বসে ফোন চাপছিল। তানভীরের পরনে পাঞ্জাবি আর লুঙ্গি। নামাজ থেকে এসে লুঙ্গি পরেছিল, এখনও তাই পরনে। প্যান্ট পরারও সময় পাচ্ছে না ছেলেটা। সিঁড়ি দিয়ে নিচে নেমে আবিরের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভাইয়া, বনু তো ঘুরতে যাবে না বলেছে। সঙ্গে সঙ্গে আবির চোখ রাঙিয়ে তাকিয়েছে। তানভীর ঢুক গেলে ছোট করেই বলল, আচ্ছা, আমি রাজি করাচ্ছি। আবারও দ্রুত দৌড় দিল বোনের রুমের দিকে। মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু মেয়ে কোনো কিছুতেই রাজি হচ্ছে না। রাগে চিৎকার করছে, বললাম তো যাব না, তোমরা ঘুরে আসো, আমার ইচ্ছে নেই। তানভীর আবারও নিচে এসেছে। আবিরকে কিছু বলার আগেই আবিরের তপ্ত দৃষ্টি দেখে ভয় আবারও বোনকে রাজি করাতে গেছে। 4-5 বার উপর নিচ করতে করতে অবশেষে বোনকে রাজি করাতে সক্ষম হয়েছে। মেঘ রাজি হয়েছে শুনে আবির বসা থেকে উঠে বাইকের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তানভীর সহ সবাই রেডি হয়ে বেরিয়েছে। তানভীর আবিরের কাছে গিয়ে দাঁড়িয়ে আস্তে করেই বলল, বনুকে রাজি করিয়ে এনেছে ঠিকই, কিন্তু তার শর্ত সে তোমার বাইকে যাবে না। আবির অন্যদিকে মুখ করে কিরমির করে বলল, তোর বোন আমার সাথে না গেলে তোর খবর আছে। তানভীর মনে মনে বলছে, আল্লাহ, তুমি আমায় উদ্ধার করো। 2 দিকে আগ্নেয়গিরির মাঝখানে আমি অসহায় 1 বালতি পানি, কি করে সামলাবো এই 2 পাগল রে। তানভীর বাধ্য হয়ে মেঘকে বোঝাতে গেল। মেঘ অতিরিক্ত মাত্রায় রেগে আছে। আজ তানভীরের কথা শোনা বা মানার কোনো ইচ্ছে তার নেই। আবির ভাইয়ের সাথে যাবে না মানে যাবেই না। তানভীর আবিরের দিকে তাকাতেই দেখলো আবির রাগে ফুঁসছে। তানভীর বিড়বিড় করে বলল, কি মুসিবতে পড়লাম আমি। কোনো কিছুতেই যখন বোনকে মানাতে পারছিল না, তখন তানভীর বলে উঠল, দেখ বনু, ভাইয়ার বাইকে একজন বসতে পারবে, 2 জন বসলে রিস্ক হয়ে যাবে। আমার বাইকে 2 জন বসা গেলেও 2 জন মেয়ে বসা যাবে না। মিম জীবনে প্রথম বাইকে উঠবে, তোরা 2 জনে একসাথে বসলে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি, তাই বলছি তুই ভাইয়ার সাথে যা। মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, আমি এসব জানি না, আমি ওই বাইকে যাব না। তাহলে তোমরা ঘুরে আসো, আমি যাব না। তানভীর আতকে উঠে বলে, না, তুই যাবি প্লিজ, এটাই লাস্ট টাইম, এরপর থেকে আমিই তোকে নিয়ে যাব। এবারের মতো ভাইয়ার সাথে চলে যা। এই কথা তো বলে ফেলেছে, কিন্তু ঘুরে আবিরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। কারণ এই কথা শুনে নিশ্চিতভাবে আবিরের রাগ দ্বিগুণ বেড়েছে। আর ভাইয়ের রক্তবর্ণের চোখে চোখ রাখার ক্ষমতা তানভীরের নেই। সে তো বনুকে বোঝানোর জন্য এ কথা বলেছে, কিন্তু আবির তো এটা সহ্য করবে না। মেঘ শক্ত কণ্ঠে বলল, ঠিক আছে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে হাসল। বোনকে মানাতে পারছে, এতেই শুকরিয়া। মেঘ আবিরের পেছনে বসেছে ঠিকই, কিন্তু মাঝখানে 1 হাত ফাঁকা রেখে। আবির উচ্চস্বরে বলে উঠল, তানভীর, তোর বোনরে বল ধরে বসতে, না হয় রাস্তায় আধমরা হয়ে পড়ে থাকবে, তখন তোর বোনের জন্য কাঁদিস না। আবির ভাইয়ের ভারী কণ্ঠের হুঙ্কার শুনে মেঘ সঙ্গে সঙ্গে আবির ভাইয়ের কাঁধ চেপে ধরে আবিরের কাছাকাছি এসে বসল। আবির হেলমেটের আড়ালেই মৃদু হাসল, তারপর বাইক স্টার্ট দিল। এদিকে তানভীর বিড়বিড় করে বলছে, আহারে, আমার বোনের কিছু হলে আমার আগে যে তুমিই মইরা যাবা। তানভীরও যথারীতি মিমার আদিকে নিয়ে বাইক স্টার্ট দিল। 3 ঘন্টা ঘুরেছে, সবার পছন্দ মতো খাবার খেয়েছে, নাগরদোলায় উঠেছে, অথচ মেঘের মুখে হাসির ছিটে ফোটাও নেই। সে জড়বস্তুর ন্যায় আচরণ করছে। মেঘকে এতটা উদাসীন থাকতে দেখে আবিরেরই কষ্ট হচ্ছে। আবির তো চেয়েছিল মেঘের মনোযোগ যেন আবিরের থেকে কিছুটা সরে পড়াশোনায় যায়। সে তো কখনোই চায় না তার অষ্টাদশী এভাবে মুখ গোমড়া করে থাকুক। মিম, আদি আর তানভীরকে বাড়ি পাঠিয়ে আবির মেঘকে নিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা নির্জন রাস্তায় এসেছে। রাস্তার পাশে অনেকটা দূরে দূরে ল্যাম্পপোস্টের লাইটের আলো জ্বলছে। আবির বাইক থামিয়ে হেলমেট খুলে রাখল। তারপর
ঠান্ডা কণ্ঠেই শুধালো, কি হয়েছে তোর? নির্জন রাস্তায় আচমকা এমন প্রশ্নে মেঘ কিছুটা কেঁপে উঠেছে। কি বলবে সে? এই প্রশ্নের উত্তর মনের মধ্যে থাকলেও তা বলার মতো সাহস নেই মেঘের। সামান্য এক প্রশ্নে যেই থাপ্পড় খেয়েছিল, আজ যদি বিয়ে নিয়ে কথা বলে তাহলে হয়তো এই নির্জন রাস্তায় মেরে ফেলে রেখে চলে যাবে। এসব ভেবেই মেঘের শরীর কাঁপছে। আবির পুনরায় প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ লাগছে? মেঘ ঢোক গিলে আস্তে করে বলল, না, আমি ঠিক আছি। আবির শক্ত কণ্ঠেই শুধালো, তাহলে বল, তুই কি নিয়ে এত আপসেট? পরীক্ষা নিয়ে টেনশনে আছিস? মেঘের মনে অন্য চিন্তা থাকা সত্ত্বেও উপর নিচ মাথা নাড়ালো। আবির ভারী কণ্ঠে বলা শুরু করলো, অ্যাডমিশন টেস্ট নিয়ে এত ভাবিস না। তোর কাজ পড়াশোনা করা, তুই শুধু তাই কর। আর নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবি। কে কি বললো, কে কি করছে, কোথায় কি হচ্ছে, এসব ভেবে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। তুই যদি কোথাও চান্স নাও পাস, তাতেও কেউ তোকে কিছু বলবে না, সেটা আমি দেখব। কিন্তু নিজেকে যাচাই করার আগেই ভেঙে পড়বি না। মেঘ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে আছে। দূর থেকে আসা ল্যাম্পপোস্টের আলো মেঘের গালে আর কপালের একপাশে পড়েছে। সেই আলোতে মেঘকে অসম্ভব সুন্দর লাগছে। মেঘের সম্পূর্ণ মুখ দেখতে আবির এক আঙ্গুলে মেঘের চিবুক উঠালো। আলোয় জলজল করে উঠল অষ্টাদশীর চাঁদের ন্যায় মুখবিবর। আচমকা আবির ভাইয়ের আঙ্গুলের ছোঁয়াতে মেঘের দেহ কম্পিত হলো। আবির ভাইয়ের মুখের দিকে তাকালো মেঘ। বুকে জমে থাকা অভিমানটা যেন অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মনের সব কষ্ট উজাড় করে বলতে ইচ্ছা করছে এই মানুষটাকে। কয়েক সেকেন্ডের জন্য মেঘের মনে হচ্ছে এই পৃথিবীর বুকে মেঘের সামনে দাঁড়ানো ব্যক্তিটা মেঘের সবচেয়ে কাছের মানুষ। এই মানুষটা একান্তই মেঘের। আবির মেঘের চোখে চোখ রেখে তপ্তস্বরে বলল, আমি বিশ্বাস করি আমার মেঘ এত সহজে হেরে যাওয়ার মেয়ে নয়। এই কথা শোনা মাত্র মেঘের মনে হচ্ছে মস্তিষ্কের নিউরনরা দিক বিদিক ছুটছে। মনে একটা কথাই বারবার ঘুরছে, আমার মেঘ। আবির ভাই আমার মেঘ বলে সম্বোধন করেছে, এটা ভাবতেই মেঘের সকল মন খারাপ এক মুহূর্তেই পালিয়ে গেছে। সহসা মেঘের মুখে হাসি ফুটে উঠেছে। মেঘের মুখের অকৃত্রিম মায়াবী হাসি দেখে আবিরও নিঃশব্দে হাসল। মেঘের দিকে তাকিয়ে থেকেই পুনরায় ধীর কণ্ঠে বলল, দিস ইজ মাই স্প্যারো। আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউ লাইক দিস। মেঘ নিস্তব্ধ হয়ে চেয়ে আছে আবিরের দিকে। এই মানুষটাকে নিয়ে এত অভিমান, এত অভিযোগ সামনে আসলে কেন এই অভিযোগ আর অভিমানটা পালিয়ে যায়? এত এত রাগ কেন দেখাতে পারি না ওনাকে? উনি যদি সত্যি সত্যি জান্নাত আপুকে পছন্দ করেন, আর জান্নাত আপুও যদি ওনাকে পছন্দ করেন, তাহলে তো ওনাদের বিয়ে খুব শীঘ্রই হয়ে যাবে। তখন আমি কি করব? এই মানুষটার ছোট ছোট কথাতেই আমার সব রাগ গলে পানি হয়ে যায়। আবারও নতুন করে ওনার প্রেমেই হাবুডুবু খাই। উনি জান্নাত আপুকে বিয়ে করলে আমার কি হবে? তখনও কি ওনার প্রতি আমার এরকমই টান থাকবে, নাকি এখনের অনুভূতিগুলো তখন শুধুই স্মৃতি হয়ে থাকবে? এসব ভাবতে ভাবতে মেঘ ঠোঁট ফুলিয়ে কান্না শুরু করে দিয়েছে। হঠাৎ কান্না দেখে আবির কিছুটা অবাক হয়ে গেছে। কিছুই তার মাথায় ঢুকছে না। সে ভেবেছিল শুধু এমপির বাড়ির ঘটনা থেকেই মেঘের মন খারাপ, আর বাকিটা পড়াশোনা নিয়ে। কিন্তু এই মন খারাপের সবটা জুড়ে যে জান্নাত, এটা আবির বুঝতেও পারছে না। আবির কিছুক্ষণ সময় নিয়ে চুপচাপ মেঘের দিকেই তাকিয়ে আছে। একবারের জন্য কান্না থামাতেও বলছে না। অনেকটা সময় কাঁদার পর মেঘ আবিরের মুখের দিকে তাকালো। একটা মেয়ে এইভাবে কাঁদছে, অথচ মানুষটা কিছু বলছেনও না। এতক্ষণে অন্তত পক্ষে 4 থেকে 5টা ধমক আর 2-1টা থাপ্পড় খেয়েই ফেলতো। তাহলে আজ এত নিশ্চুপ কেন উনি? এটা ভেবেই মেঘ তাকিয়েছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আবির মুচকি মুচকি হাসছে। মেঘ তাকাতেই আবিরের হাসির মাত্রা বেড়ে গেছে। মেঘ কপাল কুঁচকে চেয়ে রইল। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। এই যে মরার মতো এতক্ষণ যাবৎ কেঁদেছে, আর এই ব্যাটাই কি সুন্দর হাসছে। মেঘের মেজাজ আবার খারাপ হয়ে গেছে।
মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবিরের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠেই প্রশ্ন করল, হাসছেন কেন? আবির একটু হাসিটা কমিয়ে উত্তর দিল, কাঁদলে তোকে দেখতে অনেক সুন্দর লাগে তাই। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কাঁদলে আবার কাউকে সুন্দর লাগে নাকি? আর তাই বলে আপনি এভাবে হাসবেন? আবির মৃদু হেসে উত্তর দিল, আসলে তোর বান্ধবীর থেকেও সুন্দর লাগছিল, তাই হাসি আটকাতে পারলাম না। মেঘ আতকে উঠে প্রশ্ন করল, বান্ধবী মানে? আবির সশব্দে হেসে উত্তর দিল, ওই যে কেওড়া গাছে যে থাকে তোর বান্ধবীটা, ওইটার থেকেও তোকে সুন্দর লাগছিল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। এমনিতেই অন্ধকার হয়ে গেছে চারপাশ। ল্যাম্পপোস্টের আলোতে রাস্তা আলোকিত থাকলেও রাস্তার পাশে বিশাল গাছের কালো ছায়া দেখে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দু হাতে আবিরের শার্ট খামচে ধরে আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলেছে। মেঘকে ভয় দেখানোর জন্য একমাত্র অস্ত্র হচ্ছে ভূত পেতনি, আর কোনো কিছুতেই ভয় পায় না মেয়েটা। আবির এটা খুব ভালো করেই জানে, এই জন্যই ইচ্ছে করে মেঘকে খোঁচায়। আবির মেঘের পিঠে হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নিয়েছে। মনের বিরুদ্ধে নিজেকে কন্ট্রোল করা কতটা কষ্টের সেটা আবিরের থেকে ভালো কেউ জানে না। আবিরেরও ইচ্ছে করছে মেঘকে দু হাতে জাপটে ধরতে, কিন্তু সব ইচ্ছে তো আর পূর্ণতা পায় না। আবির নিজেকে সংযত করে মুচকি হেসেই প্রশ্ন করল, এই যে তুই হুটহাট মরা কান্না জুড়ে দেস, আবার হুট করেই পাগলের মতো হাসতে থাকিস, তোর এই আচরণেই মানুষ ভাববে তুই শেওড়া গাছের পাড়ায় থাকিস। মেঘ এখনো দু হাতে শার্ট খামচে ধরে আছে। ভেজা কণ্ঠেই বলল, এসব বলবেন না প্লিজ। আবির মৃদু হেসে উত্তর দিল, তাহলে তুই বল, কাঁদছিলি কেন? তোরে কে কি বলে যে তুই এভাবে কাঁদিস? এত আবেগ দিয়ে জীবন চলবে না মেঘ। কে কি বললো, কে কি করলো, কে কোথায় চান্স পেল, এসব ভেবে নিজেকে গুটিয়ে নিলে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবি না। নিজেকে কন্ট্রোল করতে শিখতে হবে। মেঘ আবিরকে ছেড়ে একটু দূরে সরে মাথা নিচু করে দাঁড়িয়েছে। আবির ছোট করেই ধমক দিল, তাকা এদিকে। মেঘ 1 সেকেন্ডের মধ্যে আবিরের চোখের দিকে তাকালো। আবির ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, তোকে অনেক বেশি শক্ত আর সাহসী হতে হবে। আশেপাশে তোকে কাঁদানোর জন্য হাজারো মানুষ থাকবে, তাদের কথায় তুই কেঁদেছিস মানে তারা জিতে গেল। এত সহজে অন্যকে জিতিয়ে দেওয়া কি ঠিক হবে? একটু থেমে পুনরায় বলল, জীবনে যাই হয়ে যাক, তবুও নিজের মনোবল ভাঙতে দেওয়া যাবে না। এখনো অনেক সত্যির মুখোমুখি হওয়া বাকি। মেঘ কপাল কুঁচকেই প্রশ্ন করল, কি এমন সত্যি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, এখন তোর না জানলেও চলবে, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। রবিবার অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকছে। মেঘ একটা খাতা রেখে এসছিল, সেটা আনতে আবারও রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নেরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আবুকে চিন্তা করতে না করছে? আবির ভাই দেখবে এসবের মানে কি? ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে এসব বলতো না। আবার কলও দিতে বলছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লেগেছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে এসেছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিহা খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছেন।
তারপর শান্ত কণ্ঠেই বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালো করেই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউ দেখার মতো পরখ করছিল। মালিহা খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তো তোর 25 বছর হতে চলল। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী, আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হচ্ছে। তাই বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞাসা করেছিলাম। মেয়েটাকে আমার ভালো লেগেছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন পড়ে না। ঘরে 2-1জন এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দিবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল, আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে? অবশ্য রাজি হবে নাই বা কেন, উনিও তো। এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে অকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কি সব ভাবছ? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলো না। এটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্তস্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এইসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না।